বাবু ভাই এখন চলে এসেছেন আমাদের এখানে এবং আমরা কথা বলবো বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই কেমন আছেন? এই তো এখন শরীরের কি অবস্থা? শরীর অবস্থা ভালো আসছে, শরীরের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাই ঘটনায়, একটা খুব ভয়ঙ্কর ঘটনা দিয়ে আজকে শুরু করি না? হ্যাঁ রাসেল ভাই, এই ঘটনাটা যে আপনি ওর সঙ্গে ফোন করলেন, এর মধ্যেই একজনের সাথে দেখা হলো। উনি অনেকদিন আগে ওনার সাথে আমার পরিচয় ছিল আর কি, আমার মামাদের সাথে আর কি চলাফেরা করতো, মন্টু ওনার নাম ছিল। ওনার সাথে দেখা হওয়ার পর উনি কথা বলছে যে ভূতে ফেমে নাকি তুমি যাও শুনলাম। আমি বললাম জি যাই। তো বলে ভূতের কাহিনী টাহিনী এগুলা কি, কত কাহিনী আছে, এটা আর বলার কি আছে, এটা কি? আমি বললাম যে আসলে যে অনেকে শুনতে চায়। তো বললো আমার কাছে কাহিনী আছে, নিও তুমি। কি কাহিনী? বলে আমার নিজের কাহিনী। যাক, ওনার কাছে মানে জিজ্ঞেস করলাম যে কি কাহিনীটা বলেন। উনি বললো কাহিনী, ওনার নিজের কাহিনী। এটা 1984-85 সাল এরকম সময়কার। তো উনি মিরপুরে, ওনারা থাকতেন মিরপুরে আর কি, আচ্ছা, 14 নম্বরে এখানে। তো উনি চলাফেরা করতেন রাতে, আড্ডাবাজি করতেন। মানে তখন হয়তো ওনাদের স্কুল লাইফ শেষ হয়েছে রাতে, এবং বেশ দুরন্ত ছিলেন ওনারা মানে তখনকার সময় একটু দুরন্তপনাটা বেশি ছিল এখনকার থেকে। তো এদিক ওদিক কাটাতেন, মিরপুরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তো একদিন উনি এরকম গভীর রাতে একটা জায়গা দিয়ে আসছেন মিরপুরে, ওখানে একটা দাওয়াত ছিল ওনার, এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে, ওটা খেয়ে উনি ফেরত আসছেন। তো যে এলাকার ভিতর দিয়ে আসছেন সেটা বেশ প্রসিদ্ধ এলাকা, মিরপুরে অনেক মানুষই ওখানে রাতের বেলা খুব একটা চলাফেরা করে না। এখন নাকি অনেকটাই উন্নত হয়েছে, উনি বললো যে এখন ওখানে মানে চলাফেরা কিছু মানুষ করে, বাট একটা সময় করতো না, সন্ধ্যার পর এড়িয়ে যেত বিভিন্ন কারণে। ভৌতিক কারণ বা আরো ওখানে মানে একটু মানে ক্রাইম রেটও বেশি ছিল, কিন্তু ভৌতিক কারণটা একটা কারণ ছিল আর কি ওখানে। মিরপুরে নাকি অনেক বদ্ধভূমি জমিও ছিল। তো যাই হোক, ওখান থেকে আসছেন রাতের বেলা, গভীর রাত, প্রায় 10টা-11টা বাজে। ওই সময় 10টা-11টা ওই যে রাস্তার জন্য অনেক রাত। তো যখন আসছেন, ওনার বেশ সাহসী মানুষ, একলা একলাই আসছেন। আস্তে আস্তে এক জায়গায় ওনার একটু মানে আর কি আপনার প্রকৃতির ডাকে সাড়াইতে মানে ওনার হয়, প্রেশার হয়। তো উনি ওই হেঁটে কোথায় যাবে সেটা চিন্তা করলো, যে রাস্তার পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, এবং ওই পুকুরটাকে ওইখানকার মানুষ খুব এড়ায় চলে আর কি। তো উনি জানে পুকুরটার সম্বন্ধে এসে, তো চিন্তা করে ভূত প্রেত এগুলা কি, মানে খুব একটা গায়ে মাখে না। যদিও ওখানে কিন্তু আমি পার্সোনালি জানি যে 80-র দশকে মিরপুর, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় যারা থাকতো তারা ভূত জিনিসটাকে খুব বেশি রকম বিশ্বাস করতো। কারণ আমার নানার বাড়ি, অনেক ধরনের এরকম এক্সপেরিয়েন্স আছে। আমার নানার বাড়ি ওখানে, এবং ওখানকার মানুষজন তখন অনেকেই বিশ্বাস করতো বিভিন্ন জিনিস। আমি নিজেই অনেক মিথ জানি ওখানে। আচ্ছা, যাই হোক, উনিও ওই পুকুর সম্বন্ধে কিছু মিথ জানে, উনি গায়ে মাখেনি। উনি ওই পুকুরের পাড়ে এক জায়গায় যে উনি ওনার মতো আর কি কাজ সারছেন। তো যখন কাজ সারছেন, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়ের মধ্যে একটু নিঃশ্বাস ফেললো, বেশ গরম নিঃশ্বাস। তো উনি ঝট করে পেছন ফিরে তাকায় যে কোনো মানুষ কেউ নেই, কোনো মানুষ নেই। এবং উনি যখন তাকাইছে, উনি ডান দিকে তাকাইছে, ঠিক একই সময় বাম দিকে ওনার কাঁধের মধ্যে মনে হলো কেউ মানে মানে কোনো কিছু ডাবাই দিছে, মানে ধারালো কোনো কম্পাস বা কিশোরী দিয়ে যদি ছুরি দিয়ে কেউ খোঁচা দেয়, জাস্ট লাইক দ্যাট, এবং মনে চিড়ে দিল ডাবাই দিয়ে কিছুটা। তো জ্বলে উঠছে, উনি তাড়াতাড়ি তাকায় হাত দিয়ে এরকম করছে, হাত দিয়ে ধরছে, তো ধরে দেখে যে ওই জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে ওনার, বাট কেউ নাই, কিছু নাই। এক্সকিউজ মি। তো উনি একটু ভয় পায় যে কি ব্যাপার, সাপ টাপ কিছু কিনা। চিন্তা করে সাপ এরকম বেয়ে এই পর্যন্ত উঠবে, আমি তো টের পাবো। উনি খুব ভয় পায়। উনি মানে ভৌতিক ব্যাপারে ভয় পায় না, উনি ভয় পায় যে কি পোকামাকড় কিনা, পোকামাকড়। তো উনি ওইটা রাব করতে থাকে এবং শার্ট দিয়ে ওই জায়গাটা চেপে ধরে। তো এই সময় উনি দেখে ঠিক পুকুরের উপর দিয়ে, এই যে পুকুরটা ঠিক মাঝামাঝি সাইড থেকে কিছু একটা ভেসে চলে যাচ্ছে। যেটা যাচ্ছে ভেসে, সেটার শেপ হবে 3-4 ফিট উচ্চতা, এবং মানে ঠিক জমাট বাঁধা একটা অন্ধকারের মতো। জমাট বাঁধা বলতেছে যে খুব অদ্ভুত, কিন্তু মানে বর্ণনাটা খুব অদ্ভুত। বলতেছে অন্ধকারটাকে যদি খুব জমাট বাঁধা দাও কোথাও, মানে অন্ধকারের ভেতর অন্ধকার, হ্যাঁ, মানে মনে হচ্ছে বেশি কালো, বেশি কালো, এবং ওইটা যে একটা আলাদা কিছু, ওইটা বোঝা যাচ্ছে।
এবং সেটা পুকুরের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে পানির থেকে প্রায় 1 ফিট উপরে এরকম হবে। তার মানে চারপাশে যেটুকু আলো আছে সেই আলোতে ওই অন্ধকারটাকে আলাদা করা দেখা যায়। যাচ্ছে, মনে হচ্ছে আলো আলো দিয়ে অন্ধকারটাকে দেখা যাচ্ছে, অন্ধকারটা একটা শেপ। আর উনি তখন খেয়াল করলো ওটা মেঘের মতো আর কি, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ওই পাশের আলো দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, মানে হালকা ছোটখাটো দুই তার একটা মানে আলো, সে ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট না। তো উনি দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা সত্তা। হুম হুম হুম। ওটা ঠিক পুকুরটা পার হয়ে অনেকখানি চলে গেছে, তারপরে দেখো সার্কেল করে আবার ওটা আসছে ওনার দিকে, মানে ব্যাক করে আসতেছে। তখন ওনার শরীরে সব লোম দাঁড়ায় যায়, উনি মানে বুঝতে পারে না জিনিসটা কি। তো উনি করে কি, ঘুরে হাঁটা শুরু করে, মানে অপোজিট রাস্তায় যাওয়ার জন্য। এবং কিছু দূর হেঁটে উনি পেছন ফেরে, যেটা নাকি স্বাভাবিকভাবে মানুষ করে। তো দেখে যে ওই ছায়াটা পুকুর পার হয়ে গেছে এবং আসছে, কিন্তু ওদিক দিয়ে আসছে। তো উনি আরো জোরে হাঁটা শুরু করেন এবং মানে তখন পর্যন্ত ওনার ভিতরে এমন জিনিস ছিল যে উনি ওই তখন পর্যন্ত এই দোয়া দুরুদ পড়ার মানুষ না আর কি। আচ্ছা। হ্যাঁ, সে হেঁটে দ্রুত পার হচ্ছে ওখান থেকে। তো হাঁটতে 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 একসময় সে ওই মেইন রোডে চলে আসে এবং মেইন রোডে এসে উনি ডানে বামে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখে না, যে কিছুই নেই আশেপাশে, মানে উনি একলাই। উনি দেখে ওনার ঘাম টাম বের হয়ে গেছে, ঠান্ডার সময় তারপর। তো উনি তারপরও হাঁটে আর কি, হেঁটে হেঁটে ওই ওনাদের 14 নম্বরে ওখান দিয়ে আসে। এসে যখন উনি 14 নম্বরে ঢোকে, ওইখানে ওনাদের এই রাস্তাটা আপনার ভেতরে ঢোকে, ওখান দিয়ে ঢোকার সময় ওনার কাছে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগে সবকিছু, মানে ঠিক নর্মালি যেরকম দেখে সেরকম না। মানে উনি কলোনিতে থাকতো ওনারা, তো কলোনির কাছে যখন যাচ্ছে তো মনে হচ্ছে যে এই শীতের মধ্যেও অনেক বেশ বাতাস হচ্ছে। ওনার বাসার আশেপাশে কিছু গাছগাছালি ছিল, সেগুলো নড়ছে। তারপর তরকারির সবজির গাছ ছিল, সেগুলো নড়তেছে, মানে বাতাসে নড়তেছে। বেশ ভয় পায় উনি। তো উনি ওনাদের বাসায় চলে আসে, গেটে এসে কাউকে জাগাতো না, রাত গভীর রাত, মানে হচ্ছে বাবা টাবা রাগ করতো। উনি বাসায় ঢুকে যায় আর কি। ঢুকে যে ওনার যে শোবার জায়গাটা ছিল সেটা ছিল ওনাদের বাসার গেটের সামনে একটা জায়গা, মানে একটা চৌকির মতো পাতা ছিল আর কি। ভেতরে রুমের ভিতর উনি থাকতো না রাত্রে, ফ্যামিলি মেম্বার অনেক ছিল। তো উনি চুপচাপ নিজের জায়গায় উনি সেটেল হয়ে যান, রাত্রে শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়ে, উনি প্রায় ঘুমের মতো অবস্থা, ঘুমায় গেছে। এই সময় হঠাৎ করে ওনার মনে হয় যে ঘুমের মধ্যে থেকে মনে হয় শব্দ হচ্ছে একটা কেমন। তো উনি তাকায়, ঘুমের আর কুটকাট একটা শব্দ আর কি, তাকায় দেখে কেউ নাই। তখন উনি হঠাৎ খেয়াল করে আবছা অন্ধকারে ওনার যে যে জায়গাটা উনি শুয়ে আছে তার সামনে মানে বারান্দা ছিল ওদিকে, দেখে বারান্দার মধ্যে ওরকম ঠিক জমাট বাঁধা অন্ধকার, ওই অন্ধকারটা এবং ওই মানে অন্ধকারটা বাইরের যে আর্চ লাইট, যেটা লাইটটাকে ব্লক করে রাখছে। ওয়াও, ভয়াবহ ব্যাপার। কিছুটা দাঁড়ায় আছে ওখানে। তো উনি তখন খুব ভয় পায় এবং ওই সময় উনি নিজের অজান্তেই দোয়া পড়েন। দোয়া পড়েন এবং চোখ বন্ধ করেন, আবার তাকান। তো একটু পরে উনি মনে করেন যে মানে ওনার একটু ধাতস্থ হয়, আবার তাকায় দেখে কিছু নাই। তো উনি ঘুমানোর চেষ্টা করে, চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পরে যেটা হয়, সে মানে এটাতে খুব ভয় পেয়ে যায়। উনি ফিল করে খুব ঠান্ডা কিছু একটা ওনার কপালে টাচ করতেছে। তো উনি ফট করে হাত দিয়ে ধরার চেষ্টা করেন যে কি জিনিসটা। হাত দিয়ে ধরে দেখে একটা লোমশ হাত, বেশ মানে মনে হচ্ছে যে মানে পশম কি জিনিসটা। উনি যেটা বলছে ফেদার আছে না, ওই যে গাড়ি টাড়ি পরিষ্কার করি আমরা, ওই টাইপের নরম লোমশ। আচ্ছা। তো উনি বেশ মানে হয়ে যায় যে এরকম একটা হাতের মতো, এবং উনি চোখ মেলে যখন তাকায় উনি দেখে এরকম একটা কালো অন্ধকারের মধ্যে বেশ দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইটা কোত্থেকে আসছে সেটা সে দেখে না। এবং এই পর্যায়ে সে মানে হাতটা এক সময় সম্মোহিতের মধ্যে ছেড়ে নেয় এবং উনি মানে সেন্স হারায় ফেলে বা ওনার খেয়াল নেই। উনি ভোরবেলা ওনার ঘুম ভাঙে, তখন ওই যে সকালে যখন আপনার আজান হচ্ছে এই সময় ওনার ঘুম ভাঙে এবং উঠে যে উনি পরদিন সকালে ওনার মাকে বলে। আচ্ছা। ওনার জ্বর টর এসে যায় আর কি অবস্থায়। তো ওনার মাকে বলার পর ওনার মা শুনে শুনে বলে যে তুমি কোনো খারাপ জায়গায় দিয়ে আসছো, তোমার কোনো আসর হয়েছে। এবং এরপরের থেকে ওনাকে কন্টিনিউয়াসলি উনি উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে ওনাদের এখানে, বিশেষ করে এই যে অন্ধকার জিনিসটা। তারপরে মনে করেন যে উদ্ভট জিনিস ওনার দেখা যায়, সিমটম দেখা দেয়। উনি নাকি ওই ভয়ে বেরোতো না। তো তখন ওনাকে ওনার এক খালা, এক মহিলা ছিল, সে নাকি খুব পরিষ্কার টাইপের, ওনার কাছে নিয়ে যায়। তো সে বলে যে ও রাতের বেলা আসছিল, ওখানে একটা খারাপ জিনিসের নজর পড়ছে। তো ওনাকে
মানে ঝেড়ে টেড়ে দেয় এবং ওই তাবিজ দিয়ে দেয় আর কি। তারপর থেকে উনি এটা মানে দেখা বন্ধ সমাধানটা হয়তো খুব সামান্যই ছিল, করে। হ্যাঁ, বা সমাধানটা করা সম্ভব হয়েছে, কিন্তু উনি যে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন, যে সেটা খুবই ভয়ঙ্কর। মানে ভয়াবহ, মানে খুবই ভয়ঙ্কর, আপনি যে যেমন- কথা বলেন এটা মোটামুটি এখনো পর্যন্ত এরকম মনে হয় শুনে নাই যে মানে একটা নির্দিষ্ট শেপ সেটা Shape, হ্যাঁ, পুকুরে এবং- ভেসে যাচ্ছিল এবং সেটা ফলো করতে করতে বাসায় পর্যন্ত চলে চলে এসেছে। আসছে। এবং উনি যেমন ওনার কাহিনীর মধ্যে একটাই ছিল যে উনি যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতেন, মধ্যে একটা জিনিস দেখতো যে উনার চুল, উনি মাঝে মাঝে বাসায় আসলে রাত্রেবেলা উনি দেখতো গভীর রাত্রে কেউ চুল ছেড়ে রাখছে বারান্দার থেকে, এবং সেটা লম্বা চুল মানে মানে ওই ওপর থেকে ওপর ঝুলে আছে, ঝুলে আছে। মানে কে বা কে মানে কিছু মানে কিছু না, এটা সেটা- দেখতো না, সেটা একটা না, চুলের কিন্তু মতো ঝুলে আছে উপর থেকে। অদ্ভুত ব্যাপার, কিন্তু হুম। খুবই অদ্ভুত ব্যাপার। তো so বুঝতেই পারছেন যে এরকম আরো দারুণ দারুণ সব ঘটনা থাকবে ভূত এফএমে আজকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আবারও আমরা একটু বাবু ভাইয়ের কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসবো। বাবু ভাই, সেকেন্ড যে ঘটনাটা শোনাবেন সেটা কোথাকার ঘটনা? এবং এটা রাসেল ভাই, এটা হচ্ছে আপনার ফ্লোরিডার ঘটনা। ওকে, আচ্ছা, এখানে আমি তখন একটা স্টোরে জব করতাম আর কি, ম্যানেজার ছিলাম। এটা আপনার ছিল হচ্ছে আপনার একটা জায়গায় 10th অ্যাভিনিউতে, মানে ওটার সামনে একটা গ্রেভইয়ার্ড ছিল। হুম, তো গ্রেভইয়ার্ডটা ছিল ঠিক আমাদের স্টোরের অপোজিটে। তো স্টোর ক্লোজ হতো রাত 12টার দিকে। তো ওই সময় এটা বন্ধ করে আর কি বাসায় যেতে হতো, যে এমপ্লয়ি থাকতো রাতে। আচ্ছা, তো একটা স্প্যানিশ মেয়ে কাজ নিয়েছিল ওখানে। হুম হুম, তো ও রাতে ক্লোজ করে যেত। প্রথম দিকে সে খুব সাহস করেই বলছে আমাকে যে বস, আই লাইক টু ক্লোজ এট নাইট, আই লাইক টু ওয়ার্ক এট দ্য ক্লোজিং শিফট। আমি বললাম নো প্রবলেম, তার কাজ দরকার, সে আওয়ার চাচ্ছে, ওকে নো প্রবলেম, করো তুমি। তো রাতের বেলা বন্ধ করে যেত, একদিন দুই দিন, তৃতীয় দিনের দিন আমাকে বলছে যে আমি এই রাত্রে শিফটে কাজ করব না। আমি বললাম কারণ কি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমার সাথে তো আরেকজন কাজ করে। তো বলছে হ্যাঁ করে, কিন্তু ও তো আর আমার সাথে বাসায় যায় না, বাসায় তো পৌঁছে দেয় না। আমি বললাম কি তুমি কি গাড়িতে করে যাও না? বলে না, আমার আমি এখান থেকে জব অফ হওয়ার পরে আমি মানে যখন অফ করে দেয় তখন তো আপনার ওই যে সামনে গ্যাস স্টেশনে কেনোপি টেনোপি সব লাইট বন্ধ হয়ে যায়। হুম, তো বলে তারপর আমাকে এই কবরস্থানে পাড়ি দিয়ে যেতে হয়, এবং আই এম স্কিয়ার্ড অফ চোপা কাবরা। আচ্ছা, ও স্প্যানিশরা চোপা কাবরা মানে ওদের ভূত। আচ্ছা, হ্যাঁ, তো আমি ওকে বললাম যে দেখো এটা কোনো ব্যাপার না, কবরস্থানের পাশে ভয়ের কিছুই নেই, ডোন্ট গেট স্কেয়ার্ড। এই সেই অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে ভয় পাচ্ছেই। আমি তখন ওই যে কাজ করে, আমি বললাম তুমি কাজ করো, আমি একজনকে বলছি। তো ওর সাথে যে শিফটে কাজ করতো ওকে বললাম যে তুমি ওকে একটু আগে দিও রাত্রে, ওকে ওই কবরস্থান এগুলো পার করে দিয়ে এসো, তোমার গাড়িতে করে নামাই দিয়ে এসো। তো ও রাজি হলো। তো কয়েকদিন করার পরে তারপরে আর আপনার সে দিতে চাচ্ছে না, মানে তারও অনেক কাজ আছে এসে। আমি খুব প্রবলেমে পড়ে গেলাম। তো আমাকে ওই আরেকদিন সকালে একটা বয়স্ক মহিলা কাজ করতো পেনজি নামে। তাকে আমি বলতেছিলাম যে একটু সমস্যা হচ্ছে, অমুক কাজ করতে চায় না রাতে, এই সমস্যা। সে বলতেছে তো তুমি জানো না এখানে তো প্রবলেম আছে। আমি বলছি কি? বলো ও যে চোপা কাবরা বলতেছে এটা ঠিক কথা। আমি বলছি বলো তো কি? বলে তোমার আগে, অনেক আগের ঘটনা, তখন হয়তো তুমি কতদিন আছো এখানে? আমি বললাম এই তো 8-10 বছর। বলে যে এইটার পাশে আজ থেকে 20 বছর আগে কোনো স্টোর ছিল না, তখন এখানে লোকালিটি ছিল। তো যেটা হতো, এই জায়গা দিয়ে অনেকেই পার হতো আর কি রাস্তা দিয়ে। তো যখন পার হতো তখন দেখতো যে রাস্তার মধ্যে তোমার এই বাচ্চা টাচ্চার লাশ কেউ এরকম কাপড় দিয়ে পেঁচায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, এবং ওই মানুষের সামনে মানে কেউ রাইড চাইতো বা কিছু কাউকে দেখায় বাচ্চা খাওয়া শুরু করতো, এরকম সিন হতো। তা আমি ওর কথা শুনে অবাক, আমি বলছি তুমি কিছু দেখছো কখনো? তো সে ফার্স্টে বলে নো। আমি তাকে বললাম যে মিস প্যানজি, আমি এখানে রাত্রে একদিন যাব, দেখি এখানে কিছু দেখা যায় কিনা। সে আমাকে বলতেছে নো নো, যেও না যেও না। আমি তাকে বললাম কেন, গেলে কি হয়েছে? বলে আসলে বলে আমি নিজেই দেখছি আমার লাইফে এরকম। আমি বলছি তুমি কি দেখছো? বলে যে এই কবরস্থানে এখানে কাছাকাছি আমরা থাকতাম, তো আমি তখন টিনেজ ছিলাম এবং আমার খুব আগ্রহ ছিল এইসব কথাবার্তা শোনার। তো আমি শুনছি, শোনার পর আমরা ফ্রেন্ডরা এখানে আসছি। এসে আমি বলছি, এসে কি দেখছো?
বলে না, আমি ফার্স্টের দিন কিছু দেখি নাই, তবে আমি আর আমার বড় ভাই বিশেষ একটা জিনিস দেখছিলাম। বলে কি? বলে আমরা একদিন এখানে আসছিলাম, তো মানুষ বলতো যে নিউ মুনের সময় আসতে। নিউ মুন মানে অমাবস্যা আর কি, অমাবস্যার সময় যেতে। অমাবস্যার সময় আমি আর আমার ভাই এখানে আসছিলাম, তখন এখানে কিছু নাই, শুধু কবরস্থানটা, ফেন্সটাও ছিল না আশেপাশে। বলে আমরা আসলাম, এসে রাত্রেবেলা আস্তে আস্তে করে হেঁটে ঢুকলাম, এবং আমাদের ছিল যে হ্যালোইন নিয়ে আমরা কোনো প্রজেক্ট করব, এটা জানাবো। তো আমি ভিতরে গেছি, আমার ভাই আর আমি যথারীতি হেঁটে 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 যে বিভিন্ন টুমস্টোন দেখতেছি, এবং আমরা ফ্যান্টাসাইজ হচ্ছে। এগুলো আমরা আমাদের ছোটকাল থেকে এগুলো দিয়ে ফ্যান্টাসাইজ হয়, হরর উপন্যাস পড়ি। তো যেতে যেতে এখানে একটা ক্রিপ্ট আছে, মানে ক্রিপ্টটা হচ্ছে আপনার, ওরা কিছু মাটির নিচে কবর দেয়, আর কিছু হচ্ছে একটা ঘর তৈরি করে যাদের সামর্থ্য বেশি, ঘরের মধ্যে একটা এরকম উঁচু হাউসের মতো তৈরি করে, সেটার উপর আবার স্ল্যাব দেওয়া থাকে পাথরের, সেটার উপর খোদাই টোদাই করে লেখা থাকে, বা অনেকে আছে এনগ্রেভ করে, ওটার ভিতর লাশটা রেখে ওটা টেনে দেয়, এবং ওই রুমটা ওইটাই ক্রিপ্ট। তো বলে ওখানে একটা ক্রিপ্ট ছিল অনেক পুরানো। ওই ক্রিপ্টটার কাছে আমরা যখন যাই, তখন এই গা ছমছম করা একটা অবস্থা লাগে আমাদের। আমি আর আমার ভাই চিন্তা করি যে এতগুলো কবর পার হলাম, টুমস্টোন পার হলাম, এখানে কেন মানে গা ছমছম করছে। আমরা কাছাকাছি যাই ক্রিপ্টের পাশ থেকে, বলে যে একটা কেমন বোটকা টাইপের গন্ধ ওখানে, এবং পরিবেশটাই ডিফারেন্ট। তো আমরা যে ওখানে দাঁড়ায় মানে খেয়াল করি কি ব্যাপারটা, বসে আছি। তো বলে প্রায় ঘন্টাখানেক পরে ওখান থেকে দেখি যে দূরে একটা মানে আসছে, মহিলা, এবং সে আসছে যে মানে কালো গাউন যেরকম পরে থাকে, শোকের ড্রেস, সেরকম আসছে, এবং তার হাতের মধ্যে এরকম একটা পুটলির মতো ধরা, এবং সে হেঁটে হেঁটে আসলো, এসে আমাদের থেকে প্রায় 50 গজ দূরের মতো দাঁড়ালো। দাঁড়ায় সে ওইটাকে খুলে, স্ল্যাবটা খুলে, স্ল্যাব না মানে ওই যে হাতের যে পোটলা, ওটা খুলে বসে পড়লো, বসে খাচ্ছে। এবং আমরা সময় বুঝলাম যে ওটা কোনো মানে মানুষের বাচ্চা টাইপের কিছু, সে কামড়া কামড়া, এটা ক্যানিবল বা টাইপের কিছু, রাইট। মানে সে ফার্স্টে বুঝতে পারে নাই এটা কি মানুষ, মানে কোন মস্তিষ্ক বিকৃতি কিছু বা ওরকম অশুভ কিছু। তো ওরা তো টিনেজ ছিল, বললো যে আমরা টিনেজ ছিলাম, আমরা ভয় পাইছি এটা দেখে ফার্স্টে, যে ঘটনাটা কি, মানে সাহস করে। তো আমরা একটু নড়াচড়া করছি, নড়াচড়াতেই ওটা সজাগ হয়ে গেছে দূর থেকে, এবং সে বুঝছে যে এখানে কেউ আছে। এবং দেখলাম যে ও আমাদের দিকে তাকালো, মানে আমাদের দিকে মুখ খুললো, মানে দেখে মনে হলো যে আমাদেরকে দেখছে, এবং তারপরে একটু কাছে এসে সেট করে বাতাসে মিলাই গেল। ওটা তো ক্যানিবল না। এবং এটা দেখে নাকি ওর ভাই চরম ভয় পেল, তার সিজার অ্যাটাকের মতো হলো। তো ও নাকি ভাইকে অনেক কষ্টে মানে হাত পা ঠান্ডা করে হাঁটতে 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 মানে কোনো মতে টেনে টেনে ওই গ্রেভিয়ার থেকে বের করলো। তো ওই যে যেই জায়গাটায় ও লাশ খেয়েছিল, সেখানে নাকি ও যে আসলেই পড়া দেখছে, যে একটা পোটলা এবং মানে ছিন্ন ভিন্ন কিছু রক্ত রক্ত পড়া। তো আরো ভয় পেয়ে ওরা নাকি কবরস্থানের বাইরে চলে যায়, এবং যখন কবরস্থানের বাইরে চলে যায়, তার মানে ওটা নিমিষে ভ্যানিশ হয়ে গেল, ওটা যেটা খাচ্ছিল সেটা অস্তিত্ব তখনও ছিল। এবং ওরা যখন বের হয়ে যায়, তখন নাকি দেখে কবরস্থানের গেটের সামনে শিয়াল টাইপের কিছু একটা, কুকুর বা শিয়াল সামথিং, ও এত বলে ভালো খেয়াল করতে পারেনি, ওখানে দাঁড়ায় ছিল। এখন মজার ব্যাপার হচ্ছে ওই এলাকায় কিন্তু শিয়াল বা নেকড়ে এই ধরনের কিছু থাকার প্রশ্নই আসে না। সেটাই নিশ্চয়ই ফরেস্ট টাইপের কোন জায়গা। এবং কুকুর না, উডস আছে, ফ্লোরিডা তো অনেক উডস আছে, তো ওইসব উডসে কিন্তু আপনার হিংস্র কুকুর বা নেকড়ে নাই। হ্যাঁ, মানে নরমালি উডস থাকতেই পারে, কিন্তু উডসে যেটা আছে সেটা হচ্ছে আপনার এলিগেটর আছে, রাইট। হ্যাঁ, তারপর আরো যদি ভিতরের দিকে যান, ওখানে কয়েক জায়গায় আমি শুনছি যে ওয়াইল্ড বোর আছে, আচ্ছা, বন্য শুকর আছে, বাট এই যে নেকড়ে বা এই ধরনের কিছু নাই। আর ওইটা যে ছিল, ওইটা হচ্ছে আপনার একটা সিটির ভিতরে, আজ থেকে হয়তো 20-30 বছর আগে হয়তো ওই জায়গাটা আর একটু আন্ডার ডেভেলপ ছিল, সেটাই। ঠিক আছে, মানে এখন যেখানে আমি লাস্ট যেটা রিকল করি, ওখানে আশেপাশে 3টা গ্যাস স্টেশন আশেপাশে। তো তারপর রাতের বেলা বেশ কিন্তু নীরব হয়ে যায় জায়গাটা, রাইট। রাতের বেলা নীরব হয়ে যায়, ফেন্সটা আছে, এখনো অনেকে ভয় পায়। হ্যাঁ, যদি ওখানকার কেউ থাকে সে দেখতে পারে 10th অ্যাভিনিউ এন্ড আপনার ইসের কাছে, কার্ক রোডের কাছে ওই জায়গাটা।
এবং Okay. বেশ ওই গ্রেভিয়ার্ডটা অনেকেই রাতের বেলা ওই লোকালিটির যারা আছে তারা অনেকে এখনো চোপা কাবরার কথা বলে ওখানে। চোপা কাবরা, হ্যাঁ। অলরাইট, আপনারা একটু অবশ্যই মনে রাখবেন চোপা কাবরা। আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং এই ঘটনাটাও খুব চমৎকার ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি এসএমএস তো পড়বই, এসএমএস একটু ফিরে এসে পড়ি, তারা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুড এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত। আসলে ইনফ্যাক্ট আজকে আসছি ঘোড়াশাল থেকে। আপনি ঘোড়াশাল থেকে এসেছিলেন, আপনার ঘটনাটা নিশ্চয়ই ঘোড়াশালের না? হ্যাঁ, ঘোড়াশাল সরকারি কলোনি। ওকে, শুনি। আচ্ছা, তো ঘটনাটা সেপ্টেম্বর মাসের। ঘটনাটা যে ফ্যামিলির সাথে ঘটে ও 5 জন ফ্যামিলি মেম্বার। তো সবচেয়ে ছোট যে ছেলেটা, তো ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে বড় ভাই, বড় আপু এবং সেই ছোট ছেলে। তো ছেলেটির নাম শাওন। তো ঘটনার শুরুতে একটু বলে নেই যে শাওন ছেলেটা খুবই মিক মাইন্ডেড। সে মানে খুব কম কথা বলে, সবার সাথে মিশলেও সে খুব লিমিটেড ভাবে বাইরে যায়, সে খেলাধুলা করে অ্যাজ ইউজুয়াল, খুব নর্মাল। তো ছোটবেলা থেকে ও একটু ভীতু প্রকৃতির ছিল, যে সন্ধ্যাবেলা দেখা যায় যে খেলতে গেলে যখন সন্ধ্যা হয় তখন বাসায় উঠতে গেলে ওর মাকে ডাক দেয় সিঁড়ি থেকে, যে মা এসে বাসায় নিয়ে যাও। তো ঘটনা যেদিন, ওই দিন রাত্রে একটা ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুমায় রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত মধ্যে, তো আন্টি কি করে যে ওকে অ্যাজ ইউজুয়াল ওর বিছানা রেডি করে দিয়ে ঘুমাতে যেতে বলল। তো রাত্রেবেলা আন্টি জাস্ট ফিনিশিং এর জন্য একবার কিচেনে যায়। কিচেন থেকে ফেরার পথে দেখে যে ডাইনিং রুমে শাওন দাঁড়িয়ে আছে এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তো প্রথমে বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাস নাই? কয় কিছু না, মুখ পানি খাবো। তো আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তো আন্টি তার ছেলেকে রুমে পাঠায়। আন্টি এক মগ পানি নিয়েও যায় রুমে, শাওনকে দেয়, শাওন খায়। তো খাওয়ার পরে ওকে ওই দিন রাত্রেবেলা রুমে রেখে আসে, মশারি কমপ্লিট করে, বিছানা কমপ্লিট করে ওকে ঘুমাতে দিয়ে আসে। তো রাত্রের বেলা হয় কি যে 1:30 থেকে 2টার দিকে আন্টি আরেকবার যায়। আন্টি আরেকবার বের হয়, বের হওয়ার পরে সেম দৃশ্য, যে শাওন ডাইনিং রুমে বাইরের দিকে তাকিয়ে আছে। তো বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? এটা বলার সাথে সাথে ও কি হয় যে দৌড় দিয়ে ওর যে রুমে ঘুমাতো ওই রুমে ফিরে আসে। তো রাত্রে ওই দিন খুব খারাপ কিছু ঘটে, যে ওই দিন রাতে 2টোর দিকে আশেপাশ থেকে শোনা যায় অনেক আঙ্কেল আন্টি মানে জোরে জোরে আম্মু আব্বু বলতে শুনেছিল। আর ফিনিশিং রাত্রেবেলা যেটা হয় যে একটা ফ্যামিলির নর্মাল ঘুমানোর সময় দরজা আটকিয়ে ঘুমাবে। আর আমাদের ঘটনাটা শুনি, আপনি যেভাবে আমাকে বলেছিলেন সেভাবে প্লিজ একটু আচ্ছা। বলুন। তো রাত্রেবেলা হয় কি যে যখন ছেলে শোয়ার পরে সামথিং ও রুমে এক্সিস্টেন্স একটা থাকে। তো ওই ওকে একটা কিছু ক্যারি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাতে তো কেউ কোনো কিছু টের পায়নি। সকালবেলা পিছনের বিল্ডিং এর এক আঙ্কেল সকালে নামাজের পরে আসে, এসে বাসায় নক করে। নক করার পরে বলে যে আন্টি অ্যাজ ইউজুয়াল দরজা খোলে আঙ্কেলকে সাথে নিয়ে। তো বলে কি এত সকালবেলা কি হয়েছে? পরে বলে যে আপনাদের ছেলে তো নিচে পড়ে আছে। তো সকালবেলা দরজা খোলার আগে এত রুম টুম চেক করে ওরা যায়নি, বলে যে না আমার ছেলে আমার রুমে আছে, আমাদের রুমে ঘুমাচ্ছে। পরে বলে না আসুন, আপনি নিচে আসুন, নিচে এসে দেখে যান। তো নিচে গিয়ে দেখে যে আসলেই শাওন পড়ে আছে, ওর শরীরের শার্ট গুলো ছেঁড়া। আর এই ছেঁড়াটা রাসেল ভাই আসলে কিরকম, যে আমরা যদি ধস্তাধস্তি করে ছিঁড়ি, এটা আসলে সে ছেঁড়া না। আমি যদি রেতি দিয়ে আপনার শার্ট বা টি শার্টে পোজ দেই, অথবা কোনো কিছু যদি আপনাকে খাঁচি দেয় স্ক্র্যাচ করে, তাহলে এটা ছিল অনেকটা হার্মটা ওই রকম। আর ওর জিহ্বাটা যে খুব খারাপ ভাবে ড্যামেজড ছিল, আর মাথার এই সাইডে অনেক ব্যথা পায়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি পার্ট যেটা, ওর ফিমার, বাম পায়ের ফিমার, এই ফিমারের হাড় কিন্তু খুব শক্ত। এটা নর্মালি একটা মানুষের পক্ষে মোটেও ভাঙা সম্ভব না, যদি এটার উপর দিয়ে কোনো গাড়ি বা না যায়, অন্য কিছু না যায়। তো এই ফিমারটা ভাঙা ছিল। ও বাম পা এখনো পুরোপুরি হাঁটতে পারে না, ও ক্রাচ ইউজ করে।
আমি একটু ঘটনাটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আমি একটু সবাইকে বলি। সেটা হচ্ছে যে আপনি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং হ্যাঁ। আপনি বলেছিলেন যে হসপিটালে আমরা সবাই তাকে তাকে হসপিটালে খুব গিয়ে খারাপ দেখি। অবস্থায় নিয়ে যাওয়া হয় হ্যাঁ। এবং সেইখানে গিয়ে এই ছেলেটাকে আপনারা যেভাবে পান সেটা হচ্ছে সেই ছেলেটার মোটামুটি সমস্ত শরীরেই ড্যামেজড। ড্যামেজড এবং প্লাস্টার করা ছিল এবং তাকে ওইখানকার ডাক্তাররা মানে যখন সচেতন তখন চেতনা ফিরে পাওয়ার পর জিজ্ঞেস করেছিল যে তোমার কি হয়েছিল। সে প্রথম যে কথাটা বলে সেটা কি বলে? সে বলে যে আমি একটা জিনিসই ফিল করতে পারি, সেটা হচ্ছিল সামথিং আমাকে ডাক দেয়, ডাক দিয়ে কোলে করে নিয়ে যায়। এরপর আমার ঘুম ভাঙে, আমি নিজের শরীরকে এত ড্যামেজড অবস্থায় নিচে দেখতে পাই। ওকে, এখন বলেন যে ওনাকে আসলে কিভাবে পাওয়া গিয়েছিল, ওই জায়গাটার বর্ণনা দেন। আপনি বলেন অলরেডি আপনি বলেছেন যে আপনার শার্ট স্ক্র্যাচ করা ছিল, এরপরে আপনি বলেছেন যে তার জিহ্বায় কোন একটা ঝামেলা ছিল এবং তারপরে আপনি একটা জিনিস মনে হয় মিস করেছেন যে আপনি বলেন যে ছাদ থেকে যদি হ্যাঁ, এটা বলছি আমি। তো ওরা যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং থেকে যদি আমি মানে উপর থেকে যদি কেউ কিছু জিনিস ফালাইও, এত দূরে যাওয়া সম্ভব না, ঠিক আছে, যদি আমি ফোর্স দিয়ে না ফালাই। তো ছেলেটা নর্মালি যে জায়গায় পড়েছিল আর যে ইনসিডেন্ট যে জায়গায় হয় ওটা আমরা দেখলে বুঝতে পারবেন যে মানে মাটিতে 2 থেকে 3 ইঞ্চি গর্ত ছিল, যেরকম যেন ওকে কেউ কোনো কিছু দিয়ে ফোর্স করে একদম মাটির মধ্যে গেঁথে দেওয়ার ট্রাই করে। আর পুরো শরীরের অবস্থা খুবই ড্যামেজড ছিল, সকালবেলা স্ক্র্যাচ ছিল, এগুলি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা ওনার ঘটনাটা আমি যদি একটু বলি, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি জানি না ঘটনাটা শুরু করেছেন উনি অন্য একটা জায়গা থেকে, যার জন্য হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে যে আমি তো বললামই যে হসপিটালে তাকে ওই অবস্থায় পাওয়া যায় এবং হসপিটালে পাওয়া যাওয়ার পরে তাকে যখন মানে সকালবেলা যেভাবে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস মনে হচ্ছে যে বিল্ডিং এর ওপর থেকে সে নিচে লাফ দিয়েছে, যদি এরকম যদি ধরি আমরা ব্যাপারটা, তাহলে যেটা হবে যে বিল্ডিং এর যে ডিস্টেন্সে গিয়ে সে পড়েছিল সেই ডিস্টেন্সটা অতিক্রম করা সম্ভব না এবং সে মাটিতে অনেকটা ভেতরে ঢোকা অবস্থায় ছিল, সেটাও সম্ভব না। দেখে মনে হচ্ছিল যে কেউ হয়তো জোর করে তাকে মাটিতে পুঁতে ফেলা বা এরকম একটা জিনিস চেষ্টা করেছিল এবং সে একটা কথাই বলেছিল যে কেউ একজন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মাঝে মাঝে আমরা শুনি যে এরকম রাতের বেলায় নানান ধরনের অনেক কিছু ডেকে নিয়ে যায়, কিন্তু সেটাও অনেক সময় এরকম অনেক ভয়াবহ হতে পারে। অনেক কিছু এখনো পর্যন্ত সেটা সলভ করা সম্ভব হয়নি এবং কি সলভ করা কি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, যে কি আসলে নিয়ে গেছিল তাদেরকে? না, এটা এখনো সলভ করা সম্ভব হয়। সেটাই আমি বলছিলাম যে অনেক সময় আমরা অনেক কিছু মানে ধারণাও করতে পারি না, আমাদের চিন্তার শক্তি অত দূর পর্যন্ত যায় না যেটা দিয়ে আমরা আসলে বের করে ফেলতে পারি যে ঘটনাটা আসলে এরকম ঘটেছিল। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন এবং আমরা প্রথমে জানতে চাইবো আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো লিসনার, আমি সেলিম, এসেছি শান্তিনগর থেকে। ওকে সেলিম, আপনার ঘটনা শুনি আমরা। হ্যাঁ, আমি কাজের সূত্রে ঢাকা থাকি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর চরহামুর গ্রামে। প্রথমে আমি আমার বাড়ির বর্ণনাটি দিয়ে নিই। আমাদের বাড়ি ঘরের পূর্ব দিকে উঠানের পরে পূর্ব দিকে বেশ খানিকটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন প্রকার গাছগাছালি আছে। তো ওই জায়গাটা একদম পূর্ব প্রান্তে একটি শেওড়া গাছ আছে। শেওড়া গাছ তো সাধারণত বেশি বড় হয় না, মাঝারি সাইজের শেওড়া গাছ ওইটা। এরপরে বাড়ির রাস্তা, এরপরে পুকুর। তো শেওড়া গাছটি যেহেতু কোনো কাজে লাগছে না, তো সিদ্ধান্ত নেওয়া হলো যে গাছটি কেটে ফেলা হবে। তো এই গাছটি কাটার জন্য ওই পাশের বাড়িরই 12-14 বছরের ছেলে, নাম আলাউল, ওকে বলা হলে ও প্রথম দিন গাছের সবকটি ডাল কেটে ফেললো। তো ওই দিন অন্য কাজ থাকায় সে ওই দিন চলে গেল। পরের দিন গাছটি কাটবে বলে সে চলে যায়। তো যথারীতি আলাউলের রাতের খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়ে। ওদের ঘরে কারেন্ট নেই। আলাউল এবং তার ছোট ভাই একই খাটে শোয়, একই রুমে, তার মা শোন মেঝেতে। তো হঠাৎ মধ্যরাতে খাটের মধ্যে দস্তাদস্তি শব্দে ওর মায়ের ঘুম ভেঙে যায়। ওর মা জানতে চান কি হচ্ছে, কোনো জবাব নেই। কয়েকবার জিজ্ঞেস করার পরও কোনো জবাব নেই। তো উনি কি করলেন, উনি ভাবলেন হয়তো দুই ছেলে খাটের মধ্যে মারামারি করছে।
তো উনি বালিশের নিচ থেকে ওই গ্যাস লাইটটা নিয়ে ও পাশে কুপি বাতি আছে ওটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু উনি বাতিটা জ্বালাতে পারতেছেন না। কারণ হচ্ছে হঠাৎ উনি যখনই ওই বাতিটি জ্বালানোর চেষ্টা করেন, কে যেন মানে একটা বাতাস এসে ওটা নিভিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ ট্রাই করলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, অনেকগুলো কাঠি খরচ হয়ে গেল। তো এই অবস্থায় হঠাৎ ওদের ঘরের পূর্ব দিকে জানালার যে হুক থাকে, ওটাকে আমরা খিড়কি বলি, ওটা খোলার শব্দ হয় এবং জানলা খুলে যায়। তখনই ওই ধস্তাধস্তির শব্দটা থেমে যায়। এই অবস্থায় ঠিক ওই মুহূর্তে উনি ওই কুপি বাতিটা জ্বালাতে সক্ষম হন। তো ওই কুপি বাতির আলোতে দেখতে পেলেন যে ঘরে কোথাও তার দুই ছেলে নেই, জানলা খোলা। তো উনি ঘটনা কিছুটা আঁচ করতে পারলেন। উনি ভাবলেন হয়তো দেরি হয়ে যেতে পারে অন্য কাউকে সাথে নিলে, তাই তাড়াতাড়ি উনি একাই কুপি বাতিটা নিয়ে ওই দিকে বের হয়ে গেলেন। ওদের পাশেই ওই যেদিকে জানালাটা ওই দিকে গ্রামের কবরস্থানের পাশ ঘেঁষে চলে গেছে গ্রামের রাস্তা, ওখানে একটা কদম গাছ আছে। তো উনি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে ওই কদম গাছে মাটিতে বসে হেলান দিয়ে ওই ছোট ছেলেটা অঘুরে ঘুমাচ্ছে। তো উনি কি করলেন, ওকে আর না জাগিয়ে ওই পাজা খুলে করে নিয়ে এসে ঘরে শুয়ে দিলেন, দরজা লাগিয়ে দিয়ে এবার তিনি বড় ছেলেকে খুঁজতে বেরোলেন। তো কবরস্থানের দিকে কোথাও ছেলেকে না পেয়ে ভাবলেন যে ওই আমাদের বাড়ির দিকে চলে আসলেন, ভাবলেন যে কাউকে সাথে নিয়ে খুঁজবেন। তা আমাদের উঠানের কাছাকাছি আসতেই উনি একটু দূর থেকে দেখতে পেলেন যে আমাদের উঠানের মাথায় একটা লিচু গাছ আছে, আর ওটাও মাঝারি সাইজের, বেশি বড় না, ওইটা শেওড়া গাছ থেকে বেশি দূরে নয়, যে শেওড়া গাছটার কথা বললাম। তো দেখতে পেলেন যে ওই লিচু গাছের উপর দিয়ে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে, আশপাশ সবকিছু শান্ত। তো উনি মোটামুটি সাহসী মহিলা বলে ওনাকে জানে সবাই। আর ওনার বাসা অনুযায়ী ওনার মনে ওই সাহস ছিল যে হাতে যদি আগুন বা এ জাতীয় কিছু থাকে তো ওই এ জাতীয় জিনভূত বা এ জাতীয় কোনো কিছু কারো কোনো ক্ষতি করতে পারে না, এই কারণে ওর মনে একটু সাহস ছিল। তো উনি কি করলেন, কুপি বাতিটা নিয়ে একদম লিচু গাছের নিচে চলে আসেন। লিচু গাছের নিচে আসার পরই ওই ঝড়টা থেমে যায়। তো ওই কুপি বাতির আলোতে লিচু গাছে দেখলেন যে কিছু নেই। তো এবার তিনি ওই আলাউলের নাম ধরে জুড়ে জুড়ে ডাকতে লাগলেন, কয়েকবার ডাকলেন, কোনো জবাব নেই। তো এভাবে কয়েকবার ডাকার পর হঠাৎ জবাব এলো। তো ওনার মনে হলো কি জবাবটা ওই দূরবর্তী গ্রাম থেকে আসছে, অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে। উনি সিদ্ধান্ত নিলেন ওই দিকে যাবেন, আর উনি ওই তার ছেলেকে ডাকা অব্যাহত রাখলেন। ওনার উদ্দেশ্য তার অবস্থানটা শনাক্ত করা, যে কোন দিক থেকে আসছে। উনি ওইদিকে অগ্রসর হলেন, আর আলাউল জবাব দিচ্ছে প্রতি ডাকের। ওনার হঠাৎ মনে হলো যে না, ওই দূরবর্তী গ্রাম থেকে নয়, ওই আওয়াজটা আসছে আমাদের এই বাড়ির অন্য একটা ফ্যামিলির একটা পরিত্যক্ত বৈঠকখানা ঘর আছে, ওইটা প্রায় এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করে, প্রায় জরাজীর্ণ ঘর, ওইটার থেকে আসছে। উনি ওইদিকে চলে গেলেন, উনি যে ওখানে আবার ডাক দিলেন, এবার জবাব এলো। হয়তো এবার নিশ্চিত হলেন যে তিনি ওই ঘর থেকে তারও জবাবটা আসছে। তো উনি ঘরে ঢোকার চেষ্টা করলেন, ঘরের দরজা তালা দেয়া, তো উনি কোনো রাস্তা পাচ্ছেন না। তো ঘরের বেড়া ছিল অর্ধেক ছিল, নিচের অংশটুকু ছিল টিনের, উপরের অংশটুকু ছিল ওই যে পুরোনো আমলের ঘর, তো ওই কাঠের ডিজাইন করা। তো উনি টিনের এক অংশ ওই জোড়ার দিকে খুলে ভিতরে হাত ঢুকালেন। এই অবস্থায় ভিতর থেকে একটা হাত এসে ওনার হাত স্পর্শ করে। ওই ঠিক তখনই আলাউল ভিতর থেকে চিৎকার দিয়ে উঠে যে মা আমি এখানে, আমাকে বাঁচাও। তো উনি বুঝতে পারলেন যে ওটা আলাউল, ওর হাত ধরে ওই দিক দিয়ে টেনে বের করে নিয়ে আসেন। পরের দিন আমরা ঘটনা শোনার পর আমরা আলাউলের কাছে জানতে চাই ঘটনা। তো আলাউল বলে কি, ওই যে রাত্রিবেলা সে ওই যখন ঘুমিয়ে যায়, তার ঘুম ভাঙে, তখন সে ওই টের পায় কে যেন তার গলা চেপে ধরে আছে জুড়ে, আর আরেকজন তার কোমরের দিকে তার শরীর চেপে ধরে আছে। তারা দুজন তাকে মেরে ফেলতে চাইছে। তো সে দেখতে পায় যে লোকটি গলা চেপে ধরে আছে সেটি ওই তারই বয়সে বড় এক ভাতিজা, যাকে সে চাচা বলে ডাকে, ওর নাম আবু বকর। সে বলে যে আমি দেখি কি ওই যে আবু বকর চাচা আমার গলা চেপে ধরে আছে।
আর ওর সাথে আরেকটি কালো কুচকুচে লোক, সে আমার ওই কোমরের দিকে চেপে ধরে আছে। ওরা দুইজন আমাকে মেরে ফেলতে চাইছে। আর মা যে আমাকে ডাকছেন, আমি সবকিছু শুনতেছি কিন্তু আমি কোনো জবাব দিতে পারতেছি না, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। তো ওই অবস্থায় মা যখন আলো জ্বালানোর চেষ্টা করছিলেন, তখন ওরা আমাকে ওই জানলা খুলে শূন্যে বাসিয়ে নিয়ে আমাকে ওই লেচু গাছে উঠায়। ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, লেচু গাছে উঠায়। তো মা আবার ওইদিকে চলে আসলে ওরা আবার ওই দিক থেকে নিয়ে আমাকে ওই ঘরে, ভাঙা ঘরে নিয়ে ঢোকায়। তবে ওই ঘরে কোন রাস্তায় ঢুকে সেটা আমি বলতে পারবো না, ওটা সে বলতে পারে না কোন রাস্তায় ওই ঘরে ওকে ঢুকায়, এইটুকুই। আর এখানে রাসেল ভাই ওই যে তার ওই যে ছোট ভাইটা যেটা ওই ঘুমাচ্ছিল, ওর মা দেখতে পেলেন যে ও কদম গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। ও সকালবেলা কিছুই বলতে পারে না রাত্রে কি ঘটেছিল। ওকে, এই হলো ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতি নিলে মনে হয় বেটার হয়, কারণ একদম তারপরে টানা শেষ করব। সুতরাং আর একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমরা আজকে শেষে আপনাদের ফেসবুকে যে ঘটনাটা দিয়েছিলাম সেটা হয়তো শেষে শুনবো। তা আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকেন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। 9840 নাম্বারে চলে যাচ্ছে আমরা আমাদের আজকের নেক্সট যে অতিথি দিনারের কাছে। দিনার কোথাকার ঘটনা শুনবো আমরা আজকে? জি রাসেল ভাই, এটা মানিকগঞ্জ জেলার সিঙ্গার নামক জায়গার একটি ঘটনা। শুনি। তো রাসেল ভাই, ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাপ্পি নামে একজন। তো উনি কামরাঙ্গীরচর একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। তো ঘটনাটি আজ থেকে 25-26 বছর আগে একটি ঘটনা। তখন উনার বয়স 4.5 মাস কি 5 মাস হবে, এবং ঘটনাটি তার সাথেই ঘটে। ঘটনাটি উনি ওনার পিতামাতার মুখে শুনেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো একদিন তার আম্মু তাকে নিয়ে উঠানে বসে কাজ করতেছিলেন। তো তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না। তার বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার মা হাতের কিছু কাজ করে তাদের সংসার চালাতেন। তো তার মা তাকে নিয়ে উঠানে বসে যখন কাজ করতেছিলেন, তখন তার সুতার প্রয়োজন হয়। উনি উঠানে তার বাচ্চাটাকে রেখে, বাপ্পি যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, তাকে রেখে উনি রুমের ভিতরে চলে আসেন। তো রুমের ভিতরে এসে উনি যখন সুতো খুঁজতেছিলেন, তখন উনি বাইরে থেকে ওই ওনার বেবির কান্নার শব্দ শুনতে পান। তো কান্নার শব্দ শুনতে উনি যখন রুম থেকে বের হন, তখন উনি চিৎকার দিয়ে ওঠেন। উনি রুম থেকে বেরিয়ে দেখেন যে ওনার বাচ্চাটাকে উনি বারান্দায় যেখানটা রাখছিলেন ঠিক সেখান থেকে অনেকটা দূরে, এবং সে মাটিতে পড়ে আছে। তো এটা দেখে ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায়, এবং সে তাকে যখন বাপ্পি ভাইকে সেখান থেকে উঠে কোলে নেয়, তখন তার আম্মা যেটা দেখে উনি খুব বেশি অবাক হয়ে যায়। সেটা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকই ছিল, বাট ওই উঠানে রেখে যাওয়ার পর ওনার আম্মা এসে দেখে যে তার ঘাড়টা ডান দিকে বাঁকা হয়ে আছে অস্বাভাবিক ভাবে, এবং দেখে মনে হচ্ছে যে ঘাড়ের বাম দিকটায় মানুষের আঙ্গুলের মতো কিছু একটা জিনিস তাকে চাপ দেওয়া হয়েছে, এবং ওই জায়গার মাংসটুকু পুড়ে গেছে গরম কিছু দিয়ে। তো এটা দেখার পর ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায়। তো তাকে সঙ্গে সঙ্গে রুমে নিয়ে আসে। তো রুমে আনার পর বাপ্পি ভাইয়ের ফুপু ছিল, তো ওনাকে বলে। তো তারা অনেক ডাক্তার দেখায় ওই গ্রামের মধ্যে। তখন তো ডাক্তাররা তাকে যেটা সাজেস্ট করে যে ঢাকায় এনে ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে। উনি কিন্তু জন্মগতভাবে স্বাভাবিকই ছিলেন। আচ্ছা। তো ওনারা এতটাই অসচ্ছল ছিল যে ওনাদের পক্ষে ঢাকায় এসে চিকিৎসা করা সম্ভব ছিল না। তো মাঝে মধ্যে তারা 2-1 বেলা খেয়েও দিন পার করতেন, এবং কারোর বাসা থেকে খাবার আসলে সেগুলো খেয়ে দিন পার করতেন। তো তাদের আর ওই আল্লাহ করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না, বাপ্পি ভাই যেটা বলে। তো এরকম সময় তারা অনেক ওঝা দেখায়। তো ওঝা যেটা বলে, একজন ওঝা বলে যে ওকে তো খারাপ জিনিস পাইছে, তো ঘাড় মটকায় দিত, তুমি আর সাথে হয়তো সে বেঁচে গেছে, এটা ঠিক করতে পারবো না আমরা। তো তারা আম্মু কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন। তো উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে ওনাদের বাসায় আসরের নামাজের পর থেকেই রাসেল ভাই একটা কুকুর তাদের বাসায় আসতেন। তো কুকুরটা দেখতে খুব অস্বাভাবিক ছিল, যে তার একটা চোখ ছিল না, একটা চোখ নষ্ট ছিল কুকুরটার, এবং সে এক পা খুঁড়িয়ে হাঁটতো। ঠিক তাদের বাসায় এসে বসে থাকতো আসরের পর থেকে ঠিক ফজরের আগ পর্যন্ত তাদের বাসায় উঠানের পাশে সে কুকুরটা বসে থাকতো, এবং সে বার্কিং করতে থাকতো খুব করুণ একটা সুরে। তো তার আম্মু অনেক সময় রুম থেকে বের হয়ে তাকে তাড়ায় দিছে, বাট কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সে কুকুরটা আবারও তাদের বাসার সামনে এসে বসে বার্কিং করতেছে। তো এরকম চলতে চলতে একদিন ওই বাপ্পি ভাইয়ের আম্মু যেটা স্বপ্নে দেখেন, আর এদিক দিয়ে তার শরীরে যেটা হয় যে এক ধরনের ঘা দিয়ে ভরে যায় সমস্ত শরীরে। তো ওনারা প্রায় তার বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। তো একদিন ওনার আম্মু স্বপ্নে দেখতেছেন এরকম যে তার ছেলেটা মারা গেছে, এবং তাকে কবর দেওয়ার জন্য
গ্রামের সব লোকজন একত্রিত হয়েছে। তো ওনাকে যখন কবরে ওই লাশটা রাখা হয়, তখন তার আম্মু দূরে দাঁড়িয়ে উনি কান্না করতেছিল। তো উনি স্বপ্নে দেখতেছেন, তখন উনি দেখলেন যে কোথা থেকে একজন পাগলের মতো একটা লোক আসলো সবার মাঝখান দিয়ে, এসে উনি সঙ্গে সঙ্গে সে কবরটার ভিতরে নেমে গেলেন। ওনার আম্মা এটা স্বপ্নে দেখতেছেন। তো কবরের ভিতরে নেমে গিয়ে উনি যেটা করলেন যে ওই বাচ্চার লাশটাকে উঠিয়ে তার মায়ের কোলে দিয়ে বলতেছেন যে যা, ওকে ছেড়ে দিলাম। তো এটা দেখার পর তার আম্মুর ঘুম ভেঙে যায়। তখন ঠিক ফজরের আজান দিবে এরকম একটা সময়। তখন তার আম্মার ঘুম ভেঙে যাওয়ার পর উনি সেই কুকুরটার বার্কিং করার শব্দটা উনি শুনতে পাচ্ছিলেন রুম থেকে। তো প্রথম ওনার খুব ভয় পেতেন। তো যখন উনি স্বপ্নটা দেখলেন, তখন রাসেল ভাই উনি রুম থেকে বেরো দেখেন যে সেই কুকুরটা সেখানেই বসে আছে। তখন উনি মানে কি চিন্তা করলেন উনি নিজেও জানে না। ওনার রুমে কিছু খাবার ছিল ওনাদের সকালবেলার জন্য, যেটা আমি আগে বলছি ওনাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তখন উনি রুম থেকে সেই খাবারগুলো বের করে এনে সেই কুকুরকে দেয় এবং দিয়ে তার আম্মু যেটা বলে যে আমার সামর্থ্য এতটুকুই ছিল, এর বেশি আমার কাছে আর মানে কিছু দেওয়ার মতো নেই আপনাকে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সেই কুকুর তার দেওয়া সবটুকু খাবার খায়। খাওয়ার পর যে ওই সেদিন যে চলে যায়, তারপর থেকে কিন্তু আর কোনোদিন তার সেই কুকুরটাকে তাদের বাসা আশেপাশে দেখেন। এবং বাপি ভাই যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, উনি এখন প্রায় 25-26 বছর ওনার বয়স। উনি মানে সুস্থ, বাট ঘাড় উনি এখন পুরোটা ঘুরাতে পারেন না, কিন্তু হালকা পাতলা মুভ করতে পারেন ঘাড়টা। অনেক ধন্যবাদ দিনের। আজকে আসলে হাতে আর সময় নেই। আমরা কিছু ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছেন। আই লাভ ভূত এফএম লিখেছেন রোমিও। আমি এই মুহূর্তে আরো একজন নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এবং আপনি প্লিজ বলবেন একটু আপনার নামটা কি এবং তারপর আপনার ঘটনা যাব। হ্যালো এভরিওয়ান, আমি সাইফুর রহমান তুহিন। আমি আসছি গাজীপুরের শ্রীপুরের গাফিলাতুলি থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। আমার ঘটনা হচ্ছে রাসেল ভাই 2 দিন যাবত আমার লাইফে ঘটে গেছে, একদম বাস্তব। সেটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড, ও একটা পুকুর ছিল, সেখানে নাকি ভূতের খুব উৎপাত। তো গত বছর ডিসেম্বরের দিকে সে আমাদের বাসায় আসছে। তো সে বলছে যে তার এই ব্যাপার, তার পুকুরে নাকি অনেক ভূতের উৎপাত। এটা কোন জায়গার কথা এটা বলছেন আপনি? হচ্ছে আপনার নরসিংদী জেলার শিবপুর থানায়। আচ্ছা, ওকে। তো আমরা তারপর কিছু ঘটনা সে বলে, তো ঘটনা বলার পর আমরা ডিসাইড করি যে আমরা যাব। তো তার কিছুদিন পর আমরা কয়েকটা গার্জেন মিলে আমরা ডিসাইড করি যে আমরা যাব। সে গত বছরের ডিসেম্বর মাস, আমার তারিখটা সঠিক মনে নেই। তো আমরা গেলাম, আমি আর মিশু আর হচ্ছে আরিফ, আমরা 3 জন মিলে আমরা গেলাম। তো যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপর বিকেল বেলা ঘোরাটোরা করে তারপর আমরা রাতে খাওয়ার পরে এই পুকুরের উদ্দেশ্যে রওনা দিই, সেই ভৌতিক স্থানের উদ্দেশ্যে। তো আমরা যে যার মতো প্রিপারেশন নিলাম, কেউ টর্চ লাইট নিল, কেউ ম্যাচ নিল। নেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গ্রামটা সম্পর্কে আমরা আগে বেশি কিছু জানতাম না। তো তারপর আমরা হেঁটে যাচ্ছি, চারদিকে কুয়াশা, শীতকাল, 3-4 হাত সামনে কি আছে তা দেখতে পারতেছি না। তো তারপর অজানা একটা ভয় বুকের ভিতর তো কাজ করতেই ছিল। তো আমরা যাচ্ছি, তো 5 থেকে 10 মিনিট হাঁটার পর তারপর আমরা পুকুর পাড়ে পৌঁছালাম। তো পুকুরটা বর্ণনা আমাকে মনে হয় দিতে হবে যে পুকুরটা ছিল রাস্তার পশ্চিম পাশে, আর পুকুরের দক্ষিণ পাশে ওই পুকুরের কর্মচারী থাকার জন্য একটা টিনের ঘর ছিল। তো আমরা পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে টিনের ঘরের দিকে আমরা রওনা দিলাম। তো এরকম সময় আমি সবার পিছনে ছিলাম, পিছনে ফোনে কথা বলতেছি একজনের সাথে। সে জিজ্ঞেস করতেছে যে ভূত কিছু দেখছি কিনা। তো আমি বলতেছি না, আমি এখনো ভূত দেখি নাই, তবে কিসের ভূত, ভূত তো মনে হয় নাই। তো কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন দক্ষিণ পাশে যাই, তার কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে পুকুরে পড়ে গেলাম। কোনো রিজন ছিল না পড়ার, তারপর আমি পড়ে গেলাম, জানি না। তো তারপর ওরা পিছনে তাকিয়ে দেখে যে আমি পুকুরে আছি। আমি কোমর পর্যন্ত আমার ভিজে ছিল, বাট মোবাইলটা পরে নাই, আমি দাঁড়িয়ে আছি। তো তারা আমাকে টেনে তোলার পর তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর ওই ঘরে গিয়ে বসলাম। তো ঘরে বসার পর গল্প টল্প করতেছি আমরা। তো এরকম সময় আমার যে বোনের হাজবেন্ড ছিল সাগর ভাই এবং আরিফ কাজিন, ওরা কি করলো যে পুকুরের মাঝখানে একটা মাচা ছিল, ওই মাচার মধ্যে মশারি, তারপর ল্যাপটপ সবকিছুই ছিল। তো থাকার পর ওরা ওই জায়গায় গেল আর কি, যে ওই জায়গায় একটু রেস্ট নেবে, শুয়ে থাকবে।
তো এদিকে আমি আর মিশু কি করলাম যে দুইটা কর্মচারী ছিল ওদেরকে নিয়ে কাঠ খেলতে বসলাম। তো আমরা কাঠ খেলতেছি, বাজি দৌড় আর কি কাঠ খেলতেছি। খেলার পর তো গেম টেম কেউ কাউকে দিতে পারতেছি না। তারপর রাত মোটামুটি 12টার উপর বাজে। তেমন সময় আমরা ওই দুই কর্মচারীকে বললাম যে আপনারা দোকান থেকে কিছু নিয়ে আসেন, আমরা খাই, ক্ষুধা লাগছে, আমরা এক জায়গায় বসি আর ওদেরকে ডাকি আসতে। তো ওরা দোকানের দিকে চলে গেল। চলে যাওয়ার পর আমরা আর মিশু বসে আছি, তার চারদিকে কোনো শব্দ নেই, একদম নীরব, কুয়াশা, তারপর প্রচন্ড শীত, এর মধ্যে আমরা বসে আছি। তো হঠাৎ করে আমরা নোটিশ করলাম যে পুকুরের পশ্চিম পাশে একটা ঢিল পড়লো, মানে টুক করে ঢিলটা পড়লো। আমরা তেমন একটা পাত্তা দিই না যে ঢিল তো পড়তেই পারে, হয়তো গাছ থেকে কোনো একটা কিছু পড়ছে। তো আমরা তখন কিছু না করে গল্প করতেছি দুইজন মিলে। তো গল্প করতেছি, তার কিছুক্ষণ পর আবার ঢিল পড়লো। তখন আমরা ব্যাপারটা পাত্তা দেই যে আসলে এত রাতে এত শীতের মধ্যে গ্রামের মানুষ তো আর বের হবে না। তো দেখি যে আসলে কি আমরা দুইজন মানুষ একবার নতুন, আগে এই এলাকাতে আসি নাই, তো আমরা একটু ভয় পেয়ে গেলাম। তারপর মিশুকে বললাম যে মিশু কিছু হয় নাই, দেখি কি হয়। আর আমরা বসে থাকলাম। তারপর দেখলাম যে ঢিল তো পশ্চিম দিকে পড়তেছে, আস্তে আস্তে আমাদের টিনের ঘরের দিকে আসতেছে এগিয়ে। মানে ফার্স্টে পশ্চিম দিকে পড়ছে, তারপর আর একটু ডিস্টেন্স কমে পড়তেছে, এরকম করতে করতে আমাদের দিকে আসলো। তারপর হঠাৎ করে মানে ওই তারা আরিফ এবং সাগর ভাই যে মাচার মধ্যে শুয়েছিল, ওই মাচার উপর টিন ছিল, টিনের ছাদের মধ্যে একটা ঢিল পড়লো। তো আমরা মানে কি বলবো যে ভীষণ ভয় পেয়ে যাই। আর টিনের ঘরটার পিছনে রাসেল ভাই ছিল যে একদম বাঁশঝাড়, টিনের পিছনে বাঁশঝাড় ছিল আর সামনে ছিল পুকুর, তিন দিকে। তো আমরা ভয় পেয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারতেছি না যে আমরা কি করব। তারপর শুরু হলো ডিল। তারপর আমরা ওদেরকে ডাকতেছি কিন্তু ওরা কোনো সাড়া দিচ্ছে না ওই ইয়ে থেকে। তারপর আস্তে আস্তে ডিলগুলো আমাদের টিনের চালে এসে পড়লো। তো এই সময় মিশু একদম পুরো নার্ভাস হয়ে গেল এবং সে ভয় পাচ্ছে, তার চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছে ভয়ে। তো এক সময় দেখলাম যে টিনের বেড়ার মধ্যে হাত দিয়ে দৌড় দিলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম হাত দিয়ে দৌড় দিতেছে। টিনের বেড়া ওই যে খরর করে একটা শব্দ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে খার এরকম। করে যেরকম শব্দ হয় কিন্তু আপনি শিওর যে বাইরে কেউ নাই? না, আমি শিওর, ওভার শিওর যে বাইরে কেউ নেই। আচ্ছা, তো হাত দিয়ে দৌড় দিচ্ছে, আবার এ করতেছে। তো আমি তো এক জায়গায় ভয় পাচ্ছি, মিশু ভয় পাচ্ছে। তো আমি বললাম যে মিশু কিছু হয় নাই। হুম। আমি আবার ভূতের উদ্দেশ্যে বলতেছি যে নেক্সট কি দেখাবি, নেক্সট কি দেখাবি, এগুলো তো দেখাচ্ছিস। তো তারপর আমাদের সামনে টিনের ঘরটার চালা ছিল, যে জাপ বলে না, টঙ্গের দোকানে জাপ ছিল বাঁশ দিয়ে, আমাদের চোখের সামনে। তো হঠাৎ করে সেই জাপটা ঠাস করে পড়ে গেল। তো আমরা তখন একদম মানে বাতাস ছিল সে সময়? না, কোনো বাতাস ছিল না রাসেল ভাই। আর সেটা পড়ারও কোনো কথা না, কারণ সেটা খুবই টাইট করে আটকানো ছিল। আচ্ছা, তো সেটা পড়ে যাওয়ার পর মিশু একদম প্রায় মানে শেষ হয়ে যাওয়ার মতো। তো আমিও অনেক ভয় পাচ্ছিলাম। তো আমি সেটা প্রকাশ করতেছি না, কারণ মিশু যদি অন্য কিছু হয়ে যায়, হয়তো আরো ভয় পাবে। হ্যাঁ হয়তো আর ভয় পাবে। তারপর কি করলো যে ডিলের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। তো আমি এটা নেক্সট বলার পর তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করলো। তারপর আমি বসে আছি এবং এগুলো ম্যাচ ছিল, তারপর ওই যে কর্মচারীদের সিগারেট ছিল, এগুলো ধরাচ্ছি আর কি, হাতে রাখতেছি। তো তারপর দেখি কোনো কিছুতে কাজ হচ্ছে না। এদিকে সাগর ভাই এবং আরে তার মানে অনেকে যে বলেন যে আগুন, মানে আপনার ওই সময় আগুন না, আমরা আগুন ধরাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না। বাট ওরা ঢিল পড়ার ঘটনা কিন্তু আমরা অনেক শুনি। হুম। আসলে কিরকম, মানে একের পর এক পড়তে থাকে এরকম? না, একটু একসাথে কি- ডিস্টেন্স। আচ্ছা, একসাথে কি অনেকগুলো আসে? না, একসাথে অনেকগুলো একটা একটা করে ফেলে। আচ্ছা আচ্ছা, তারপর Okay. আমরা অনেক ভয় পেয়ে যাই। তো ওদেরকে ফোন দিচ্ছি যে ওরা কোনো ফোন পিক করতেছে না। তারপর আমি আমার বোনকে ফোন দিলাম যে এমন এমন হচ্ছে, তো আমরা তো খুব ভয় পাচ্ছি, হয়তো আর বেশিক্ষণ থাকলে অন্য কিছু ঘটে যেতে পারে। তো তুমি কাজ করো, তোমার হাজবেন্ডকে ফোন দাও। আমি ফোন তো এট এ টাইম কি হলো যে আমরা চৌকিতে বসেছিলাম ঘরের ভিতর। তো মাটির গুঁড়া আছে না রাসেল ভাই, যে গুঁড়া মাটি, গুঁড়া মাটি একদম আমার মাথার উপর দিয়ে একদম জোরে জোরে পড়তেছে, মিশুরও পড়তেছে। কিন্তু উপরে তো চাল আছে, চাল হ্যাঁ, পড়তে চাল পারে। আছে, কিন্তু আমি ওগুলা না হয় যদি আমরা বলতে পারি যে মানুষ যদি করতে পারে, হ্যাঁ। ঢিল বা
টিনের উপর ঢিল, এগুলো হয়তো মানুষ করতে পারে, কিন্তু এটা টাইম দেখলাম যে উপরের কোনো দিক দিয়ে আসার সুযোগ নাই, কিন্তু আপনাদের কিন্তু মাথার আমার উপরে মাথার মাথায় মধ্যে গুঁড়া একদম পড়ছে। টোটালি পড়তেছে। আমি মিশু দেখতেছে, আমিও দেখতেছি। তো মিশু বলতেছে ভাই এগুলো কি আসতেছে, আমি কই ভাই কি আসতেছে তো এটা আমিও বুঝতেছি না, তুমিও বুঝতেছো না, তো এখন দেখো। তারপর চোখের মধ্যে আমরা আবার মাটিগুলা হাতে নিয়েছি, দেখতেছি। হুম। তো আমরা খুব ভয় পেয়ে গেলাম। তো এমন সময় মিশু করলো কি, মানে তখন বলতেছে ভাই আজান দিই, কারণ আজান দিলে নাকি ভূত পেতনি ওরা চলে যায়। হুম। তো মিশু কি করলো, আজান দিচ্ছে কিন্তু সে ভালো করে আজান দিতে পারছে না, শুধু ভুল হচ্ছে, মানে মুখ দিয়ে ওর কোনো সাউন্ড ভয়ের কারণে হ্যাঁ হচ্ছে। ভয়ের কারণে এতটা ভয় পেয়েছিলাম। তো আমরা ভয় পাওয়ার পর তারপর অনেক কষ্টে মিশু মানে আজানটা শেষ করলো। শেষ করার পর আস্তে আস্তে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো। তো তারপর মানে আর কোনো ঢিল টিল পড়ে নেই। তারপর আমরা ওদেরকে সাগর ভাই এবং আরিফকে ডাক দিলাম, যে ডাক দিলাম বলতে কি ফোন দিলাম, তারপর তারা শুনলো। কিন্তু এর আগে ফোন বাজতেছে ওরা কোনো রেসপন্স করতেছে না। তারপরে আমরা ফোন দিলাম, তারা ফোন পিক দিলো, বললাম যে তাড়াতাড়ি টিনে করে আসেন। তো তারা মাঝখান থেকে নৌকা দিয়ে আবার আসতে হয়। তো তারা নৌকা নিয়ে তারপর কাছে আসলো। আসার পর তারপর আমরা পুরো ঘটনা ওদেরকে বললাম যে আপনাদের টিনে তো ডিল পড়ছে, আমাদের টিনে ডিল পড়ছে, এরকম এরকম, আপনারা কিছু শোনেন নাই, এতবার ফোন দিলাম, কয় না আমরা কিছুই শুনি নাই। তো তারপর তার একটা মজার কাহিনী বললো কি, যে মানে খুব অবাক একটা কাহিনী, সেটা হচ্ছে হুম। আমি বললাম যে তাহলে আপনারা ঘুমাইছিলেন, তো ঘুম থেকে মানুষ উঠে না? তো সে বলল যে মানে সাগর ভাই বলল যে দেখেন ভাইয়া, আমি যখন ঘুমিয়ে পড়ছি তখন আমি স্বপ্নে চলে গেছি। মানে স্বপ্ন কি, বলে যে আমি স্বপ্নে দেখি যে আমি আর আরিফ ভাই নৌকাতে পুকুরের চারদিকে ঘুরতেছি, আর আশ্চর্যজনক ভাবে হলো সেই নৌকাটা চালাচ্ছে একটা মেয়ে, এবং আচ্ছা। মেয়েটা ছিল একদম বউ সাজে, তাদেরকে পুরা পুকুর রানিং করাচ্ছে। তো এক সময় রানিং করাতে করাতে তাদেরকে নৌকা থেকে নামিয়ে তারপর এই যে পুকুরের পাশে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশের উপরে নিয়ে বসায় আছে, ওরা দেখতেছে কিন্তু নামতে পারতেছে না। তো তারপর একই ঘটনা, মানে আশ্চর্য হলাম যে আরিফে নাকি সেম 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 স্বপ্নটা দেখছে আরিফও। তো তাদের দুজনে একই স্বপ্ন হ্যাঁ, একই দেখেছে। স্বপ্ন দেখছে দুইজন, আচ্ছা। কিন্তু তারা কিছু বলতে পারে না। তো তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসি বাসায়। তো বাসায় আসার পর আমার বড় ভাই টিপু ভাই এবং মাসুম কাজিন, ওদেরকে ফোন দিয়ে বললাম যে ভাই এই কাহিনী হলো। আরেকটা কথা মিসিং হয়েছে, রাসেল চেষ্টা করতেছিলাম যে পুরা জিনিসটা শব্দগুলা, কিন্তু তখন আমি দেখি যে রেকর্ডটা হয় নাই, মানে কিছুই হয় নাই। আমরা যে আচ্ছা। চিল্লালাম বা ওই শব্দ কিছুই হয় নাই। আচ্ছা, পরে আপনাদের গ্রামবাসীর সাথে আপনি কি এই ব্যাপারে নিয়ে ডিসকাস করেছিলেন? হ্যাঁ, গ্রামবাসীর সাথে, মানে পুকুরের অপোজিটে রাস্তার পাশেই এবং গ্রামবাসীর আপনারা বাড়ি। কয়েক রাত গিয়েছিলেন, কয়েক রাত একই রকম না, ঘটনা? আমি 2 রাত গিয়েছিলাম, মানে এটা হচ্ছে ফার্স্ট রাতের কাহিনী। সেকেন্ড রাতেও একই রকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, সেটা তারপর ওই যে আমার টিপু ভাই তারপর মাসুম ওরা ফোন দিল যে আমরা আসতেছি, তোরা থাক, আমরা দেখবো কি হয়। তো তার পরদিন তারা আসবে। তো আমরা সেখানে থেকে তার আগে আমরা দুপুরের দিকে আবার পুকুরে গিয়ে মাছ মারলাম, পর্যন্ত মাছ উঠালাম, মাছ মারলাম। তখন সবকিছু স্বাভাবিক? সবকিছু কোনো স্বাভাবিক, ঢিল টিল না কিচ্ছু কিছু পড়ে নাই, নাই? দিনের বেলা সবকিছুই স্বাভাবিক, কিন্তু রাতের বেলা যখন রাতের আপনারা বেলা। আবার গেলেন, আবার সেই একইভাবে ঢিল পড়ে? একইভাবে ডিল, এবং নতুন কিছু ঘটনা কোনো ঘটছে। ব্যাখ্যা আছে গ্রামের লোকের যে কেন এরকম হয়? না, আমি গ্রামের লোক কয়েকটা লোককে জিজ্ঞেস করছি যে কালকে রাতে তো আমরা অনেক ভয় পাইছি বা চিল্লাচিল্লি করছে, আপনারা কি কিছু শুনছেন? কয় না, আমরা তো কিছুই শুনি নাই। তো মানে তারা এগুলা মানে কিছুই শুনে নাই। এমনিতেও গ্রামে ওই যে একটু হ্যাঁ, আগে ওরা- আমাদের প্রথম যিনি গল্প বলছিলেন তিনিও বললেন যে অনেক তাড়াতাড়ি হ্যাঁ, মানুষ অনেক ঘুমিয়ে তাড়াতাড়ি যান। শুয়ে পড়ে, তারপর শীতকাল। কিন্তু মানে ওইখানকার কোনো কাহিনী নাই যে এটা হওয়ার কোনো কারণ বা কিছু একটা? হ্যাঁ, ওই যে জায়গায় আমরা আমাদের টিনের ঘরটা ছিল, আমরা যে জায়গায় স্টে করছিলাম সেটা নাকি চিতা খোলা ছিল, হিন্দুদের পুরা। ওর আশেপাশে কি নদীও আছে নাকি তাহলে? হ্যাঁ, এই একটা নদী, এই নদীটাকেই ওরা বাদ দিয়ে পুকুর তৈরি করছে, মানে আচ্ছা, বাদ okay. দিয়ে পুকুর তৈরি করছে। একটা পুকুরে বড় একটা পুকুর এরকম ভাবে বাদ দিয়ে পুকুর বানাইছে আর কি। সে মরা নদী যাকে বলে আর কি, পানি কম, তো হুম হুম। ওরা পানি আটকে সেটাকে মাছ চাষ করে আর কি। আচ্ছা, আর এবং সেখানে এই ঘটনাটা হ্যাঁ, ঘটেছে? ঘটনা ঘটছে। এবং এই ঘটনা কি শুধুমাত্র আপনারাই এক্সপেরিয়েন্স করেছেন নাকি আপনাদের ওই মানে গ্রামের অনেকের সাথেই এরকম ঘটনা ঘটেছে ওই এলাকায়? গ্রামের 2-1টা লোকের সাথে ঘটনাটা ঘটছে, সেটা বলছিল আমার এই যে বোনের যে হ্যাঁ, আপনি husband ছিল, সেজন্যই গেছেন, কিন্তু হ্যাঁ। মানে এমনিতে অনেকেই, তার মানে আপনারা ছাড়াও অনেকেই এই ঘটনাটা হ্যাঁ, এই এক্সপেরিয়েন্স করেছে? ঘটনাটা টুকটাক নাকি এক্সপ্লেন করছে। আর ওইখানে যে কর্মচারী থাকে, তো আমার বোনের জামাই কর্মচারী কয়েক মাস থাকার পর আর থাকে না।
থাকতে চায় না থাকতে চায় না। রাইট। আর একটা কর্মচারী আছে, সে শুধু স্টে করে, সে একটু হুজুর টাইপ, তো তো তারপরও তাকে নাকি মাঝে মধ্যে একদম ঘুমের মধ্যে ধরে ফেলে, এবং সে বিভিন্ন পেতনি টাইপ দেখে, যে পুকুরে মাছ খেতে আসে, এরকম বউটু সেজে আসে। আচ্ছা, ওরা দেখেছিল স্বপ্নে একজন মেয়ে নৌকা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আমরা এখন আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি একটা ইমেইল আমি পড়তে চাই। এই ইমেইলটিও আমাদের একজন আমাদের রেগুলার একজন লিসনারই পাঠিয়েছেন এবং ইমেইলটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি আপনাদের একটু পড়ে শোনাই। আমাদেরকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জয় আরিফিন লিখছি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে। আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আমার ইমেল রেগুলারই থাকে কেন, তাই বলে রাখছি আমি ইদানিং ভূত এফএমকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন প্রতি এপিসোডের জন্যই ঘটনা কালেক্ট করি। আচ্ছা, একটা জিনিস বলি আমি, সেটাই যে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তারা যে আর কোনোদিন ঘটনা পাঠাতে পারবেন না বা ভূত এফএমে আসতে পারবেন না, এরকম কিন্তু না। আপনাদের কাছে যদি নতুন ঘটনা থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন এবং আপনারা সব সময় ভূত এফএমের জন্য আপনাদের দরজা খোলা রয়েছে। আচ্ছা, যদি তারপরে তিনি লিখছেন, যদি আমার এই ভালোবাসা বহমান থাকে তবে কোন সপ্তাহে আমার ইমেল করা মিস হবে না ইনশাল্লাহ। আজকের এপিসোডে 2014 সালের শেষ এপিসোড, তাই আমি 2014কে বিদায় জানিয়ে শুরু করছি আমার কালেক্ট করা প্রথম ঘটনাটি আমার মামাতো ভাইয়ের কাছ থেকে শোনা। এটা তার পরিবারে ঘটে যাওয়া অতি দুঃখজনক একটা ঘটনা। আমি ঠিক তার মতো করেই বলছি। আচ্ছা, যিনি বলছেন তিনি হচ্ছেন শাকিল। স্বপ্ন কখনো বাস্তব হয় এ কথা নিয়ে ছোটবেলা থেকেই আমার মতবিরোধ ছিল, কিন্তু এই ঘটনাটি আমাকে আমার বিশ্বাস থেকে খানিকটা নয় পুরোটাই নাড়িয়ে দিল। স্কুলে তখন টেস্ট পরীক্ষা চলছিল, অনেক রাত জেগে পড়তে হতো। স্বভাবতই অনেক রাত পড়ে ঘুমাতাম আর খুব ভোরে উঠে পড়া শুরু করতাম। খুব একটা ভালো ঘুম হতো না, তবুও প্রতিদিন আমি এই অদ্ভুত একটা স্বপ্ন দেখতাম চারিদিকে মানুষ, মাঝখানে একটি লাশ, আর আমি সেই লাশের পাশে বসে কাঁদছি, খুব কাঁদছি। লাশটি কাঁদছিল, সেটা দেখতে গেলে আমার ঘুম ভেঙে যেত। যাই হোক, এই নিয়ে তেমন একটা ভাবিনি, কারোর সাথে শেয়ারও করিনি। পরীক্ষা শেষ হলো, সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিছু না খেয়ে ঘুমাই। অবাক করা ব্যাপার হলো, সে রাতে আমি একটি নয় দুটি স্বপ্ন দেখি। প্রথম দেখলাম মা আমাকে খুব আদর করে খাইয়ে দিচ্ছে আর বলছে, বাবা খুব ভালো রেজাল্ট করবি তুই, তবে আমি তোর রেজাল্ট শুনে যেতে পারবো না, শুনে যেতে যদি না পারি আমার উপর রাগ করিস না। মা বলে একটা চিৎকার দিলাম, ঘুম ভেঙে গেল। আম্মু অন্য রুম থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে? মাকে কিছুই বলিনি, তিনি আমাকে হালকা খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেন। এরপর আমি আবার সেই পুরনো স্বপ্নটি দেখলাম, লোকজন, লাশ, আমি কাঁদছি। তবে এবার আরেকটু দেখলাম, আমি লাশটার কাছে গেলাম, লাশটার মুখ খুললাম, আর মুখ খুলে যা দেখলাম তা যেন কোনো সন্তানের কপালে না জোটে। আমি দেখলাম লাশটি আর কারণ নয়, আমার মায়ের। এরপর কিছুদিন কেটে গেল, স্বপ্নটি প্রায় ভুলেই গেলাম। স্কুলে রেজাল্ট দিল, আমি খুব ভালো রেজাল্ট করেছি বলে সবাই আমাকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছিল এবং উইশ করার জন্য অপেক্ষা করছিল। তাদের সাথে থাকা অবস্থায় আমার বাবার ফোন থেকে একটা কল আসে। সালাম দিলাম, বললাম আমি খুব ভালো রেজাল্ট করেছি, মায়ের কাছে ফোনটা দিন। ওপাশ থেকে কেঁদে কেঁদে খালামণি বলল, তোর মা আর বেঁচে নেই। কাউকে কিছু না বলে বাসায় আসলাম, এসে মায়ের লাশের কাছে বসে খুব কান্নাকাটি করলাম আর মায়ের লাশকে বললাম, মা আমি খুব ভালো রেজাল্ট করেছি। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। পরে জানতে পারলাম মায়ের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাবা দোকান থেকে এসে মাকে মৃত অবস্থায় খাটে শোয়া অবস্থায় পান এবং ততক্ষণে মা মৃত। আমার মাকে আমি আজও খুব মিস করি। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এই ছিল ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। লিখেছেন জয় আরিফিন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য এবং আশা করছি যে অনেকের কাছে হয়তো ঘটনাটা ভালো লেগেছে এবং আপনি অবশ্যই SMS এর মাধ্যমে
ফেসবুকের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারেন যে নাম্বারে। আমি আপাতত চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, তার মতো করেই পড়ছি আমি। একটু আগে আমরা লিফটের পর, আজকে একটু ডিফারেন্ট সবকিছু হচ্ছে আর কি। তো যাই হোক, আমি আরেকটা ঘটনা পড়ি। এই ঘটনাটাও আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিছুটা ইমোশনাল মনে হচ্ছে এই ঘটনাটি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিওর যে আপনি ভালো আছেন। আমি সনি ফ্রম ঢাকা। আজ আপনার সাথে লাইফের সুপার ন্যাচারাল একটা ঘটনা শেয়ার করতে চাই। পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি স্টুডিওতে ঘটনাটা শেয়ার করতে পারবো না বলে দুঃখিত, তাই ইমেইলটা পাঠালাম। আশা করি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটা যাবার আগে আমি একটু নিজের সম্পর্কে আমি একটু বলতে চাই। আমার জন্ম চিটাগংয়ে এবং 2009 সেখানেই এসএসসি কমপ্লিট করেছি আমি। এবং আমরা কোনোদিন আমাদের ভিলেজ অর্থাৎ বরিশালে যাইনি। ঘটনার শুরু 2007 থেকে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি ক্লাস 7 থেকেই রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তাম এবং আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউ করছি। সারাদিন স্কুল আর কোচিং এর পর সন্ধ্যায় এসে ঘুমাতাম আর সারা রাত পড়তাম। তারপর তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতাম। আমি অলওয়েজ সিজদায় গিয়ে আমার মোনাজাত কমপ্লিট করি। একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, রাত তখন প্রায় মেবি 3:20 হবে, এবং আমি মোনাজাত থেকে উঠে চোখটা খুললাম আর দেখলাম আমার চোখের পলকে আমার সামনে থেকে হঠাৎ একটি ব্ল্যাক শ্যাডো আমার ডাইনিং স্পেস থেকে কিচেনের দিকে চলে গেল। তার পেছন পেছন একটা সাদা আলো ওয়াল ঘেঁষে কিচেনের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। এরকম আরো একদিন রাতে ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটে। আমি ভয় পেলাম না, বাট একটু সারপ্রাইজড হলাম, কারণ ছোটবেলা থেকেই ভয় জিনিসটা একটু কম আমার মধ্যে। সকালবেলা আম্মুকে বললাম, আম্মু বলল ওগুলো কিছু না। এভাবে প্রায় 2-3 উইক কেটে গেল। এর মধ্যে আমার সাথে আর কিছুই ঘটেনি, বাট খুব উইয়ার্ড একটা স্বপ্ন আমি দেখতে লাগলাম। আর সেটা প্রতি বৃহস্পতিবার রাতে। স্বপ্নটা ছিল এমন, কেউ একজন আমাকে মেরে ফেলতে চাইছে, যেমন হয়তোবা গলা টিপে কোনো উঁচু পাহাড় বা বিল্ডিং থেকে ধাক্কা মেরে। আর আমি তার সাথে অনেক ফাইট করছি, কিন্তু আমাকে কোনোভাবেই সে মারতে না পেরে আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলে দিচ্ছে। আর আমি চিৎকার করছি। তারপর ঘুম থেকে জেগে উঠেছি। তবে মাঝে মাঝে যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম তখন আমার রুমে খুব সুন্দর একটা গন্ধ পেতাম। পারফিউম নাকি কিসের স্মেল ছিল আমি আজ এক্সপ্লেন করতে পারবো না। আম্মুকে বলার পর আম্মু আমাদের বংশের নাম করা হুজুরের সাথে দেখা করলেন এবং সম্পর্কে উনি আমার দুঃসম্পর্কের নানা হন। তিনি আম্মুকে 1 উইক পর ইনফর্ম করলেন। তিনি বললেন যে কোনো এক খারাপ জিন আমাকে খুব পছন্দ করে, তাই আমাকে ভালো কাজে বাধা দিতে চায়, এবং তবে কোনো এক ভালো স্পিরিট, মেবি আমার পূর্বপুরুষের কারো স্পিরিট হতে পারে, যা আমাকে প্রোটেক্ট করছে। এভাবে 2010 সাল আসলো। আমরা ঢাকা শিফট করলাম, কিন্তু ওই স্বপ্ন আর সুন্দর স্মেল তখনও আমার পিছু ছাড়েনি। যখন আমি খুব একা থাকতাম, যেমন বারান্দায়, বেডরুম, এমনকি ক্লাসরুমে, তখন এই সুন্দর স্মেলটা ফিল করতে পারতাম। সেটা হয়তো 8-10 সেকেন্ড থাকতো, দেন আর থাকতো না। কোন এক ফ্রাইডে সকালবেলা কোচিং করতে বাসে যাচ্ছিলাম। বাস থেকে না নামতেই বাসটা ছেড়ে দেয় আর আমি রাস্তায় পড়ে যাই। মাথায় খুব ব্যথা পাওয়ার কারণে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার সারা শরীরকে যেন আটকে রেখেছে রোডের সাথে। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি বাস আমার দিকে ধেয়ে আসছে। মনে হলো যেন আমার হায়াত
আজ এখানেই শেষ। হঠাৎ একজন বৃদ্ধা মহিলার ভয়েস শুনতে পেলাম, যে আমাকে রোড থেকে তুললো এবং তাড়াতাড়ি উঠতে বলল। আমি তার হাত ধরে শক্তি পেলাম। যখন রাস্তার পাশে আসলাম, তখন আমি বৃদ্ধা মহিলাকে থ্যাঙ্কস জানাতে গিয়ে দেখলাম আমার পাশে কোনো মহিলাই নেই। সকালবেলা রাস্তাটা অনেক ফাঁকা ছিল, কিছু 7-8 জন মানুষের ভিড় জমলো। আর আবার সবাই আমাকে জিজ্ঞেস করলো আমি ব্যথা পেয়েছি কিনা। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এখানে একজন বৃদ্ধা মহিলা ছিল, উনি কোথায়? 2-3 জন আমাকে অবাক করে দিয়ে বলল, বৃদ্ধা সেদিন বৃদ্ধা মহিলা কোথায় দেখলেন? আমরা তো দেখলাম আপনি নিজেই উঠে এলেন রাস্তা থেকে। আমি সেদিন আর কোচিং গেলাম না। 2 জন লোক আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল এবং পাঠিয়ে দিল আমাকে। এরপর 1 মাস কোনো এক থার্সডে নাইটে স্বপ্নে আমি দেখলাম আমি একটি কুড়ে ঘরে বসে আছি। আমার সামনে এক বৃদ্ধা মহিলা, সে আমাকে বলছে যে আজকেই তোকে নিয়ে যাব। আমি বললাম আজ সামনে আমার এক্সাম, আমি আম্মুকে বলিনি এখনো, আম্মুকে বলে তারপর যাব। উনি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে, এবং তিনি আবারও আসবেন এটা তিনি জানিয়ে গেলেন আমাকে, এবং তার আমাকে অনেক পছন্দ হয়েছে। আমি বললাম আমি আপনাকে কথা দিচ্ছি যখনই আপনি আসবেন যাব। তারপর উনি আমার হাতে হাত রেখে বললেন যে তিনি আমার যে সমস্যা সেই সমস্যা দূর করে দিয়েছেন, এরকম কিছু একটা বললেন তিনি। যাই হোক, ঘুম থেকে উঠে আমি আম্মুকে সব বললাম। আম্মু আমার নানার কাছে আবারও ফোন দিয়ে সব বললেন, এবং নানা একটা কথা বললেন যে তাহলে আমার ধারণা ঠিকই ছিল যে তোমাকে প্রোটেক্ট করছে আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল তিনি তোমার আত্মীয় কেউ, হয়তো তোমার দাদি। আর আমার ধারণা মতে ওই জিন এখন আর আসবে না। তারপর আমি সব খোঁজ খবর নিলাম, আমার দাদির একটা ছবি আমি চাইলাম আমার মেজো চাচার কাছে, কিন্তু আমার স্বপ্নে দাদির সাথে এই দাদির কোনো মিল নেই। আমি আমার ফুপুর কাছে আমার স্বপ্নে দেখা সেই দাদির ফেসের বর্ণনা দিলাম। আমার ফুপু বললেন আমি যে দাদিকে স্বপ্নে দেখেছি তিনি আমার দাদি নন, আমার দাদির শাশুড়ি। উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন আর সব মহিলাকে সাজেস্ট করতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আনফরচুনেটলি ওনার মেয়ে আর ছেলের বউদের মধ্যে কেউ এরকম মানে এত পরহেজগার না। হয়তো তিনি আমাকে পছন্দ করেছিলেন, এই জন্য হয়তো তিনি আমার কাছে আসতেন। এরকম একটা ঘটনাই লিখেছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার। আমি তার ঘটনাটা আপনাদের পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমি আরো একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের ইমেইলে আছে সেই ঘটনাটা পড়বো, এবং আরো একটা ইমেইল পড়ছি। এই ইমেলটি পাঠিয়েছেন গুলশান 2 থেকে অ্যালেক্স নামে আমাদের একজন লিসেনার, এবং তিনি বলছেন যে আমি স্টুডিওতে আসতে পারবো না, আই হোপ ভালো লাগলে আপনি ঘটনাটি পড়বেন। ঘটনাটি আমার এক মাঝির কাছ থেকে শোনা, এবং ঘটনাটি শেয়ার করছেন তিনি এইভাবে। আমার নাম গফুর, আমি নৌকা চালাতাম। সেদিন ছিল শুক্রবার, রাত আনুমানিক 3টা বাজে। আমি প্রায় সময়ই রাতে নৌকা চালাই, সেদিনও আমি রাতে নৌকা চালাতে বের হই। প্রতিদিনই ঘাটে এত বেশি মানুষ না থাকলেও কিছু মানুষ রাতে পার হতো, কিন্তু কোনো জিনিস যে মানে বেশি দিন কিন্তু কেন জানি সেদিন কোনো মানুষ ছিল না। আমি নৌকায় বসে আছি এবং আমি সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম কেউ একজন আসছে। কাছে আসতেই বুঝলাম যে হুজুর টাইপের একজন মানুষ। তিনি আমার নৌকায় উঠে আগে আমাকে সিগারেট ফেলে দেওয়ার কথা বললেন, এবং নৌকা চালানো শুরু করার পর আমি লক্ষ্য করলাম নৌকাটা বেশ ভারী, অথচ শুধুমাত্র নৌকাটায় আমরা 2 জন ছিলাম। তখন খেয়াল করলাম লোকটার ডান হাত দিয়ে নদী থেকে পানি তুলে তার বাঁ হাত ধুচ্ছে। যদিও তখন রাত ছিল কিন্তু মানে একটু বেশি, এবং চাঁদের আলোয় আমি দেখলাম যে লোকটির বাঁ হাতে 6টি আঙুল, এবং সে 6টা আঙুল বারবার গুনছে। খুব অদ্ভুত ব্যাপার।
এবং বারবার গুনছে এবং ব্যাপারটা একটু আজব মনে হলো। আমি তেমন গুরুত্ব দেই না। তখন প্রায় নদীর মাঝখানে চলে এসেছি, আর তখনই লোকটি বলল নৌকা থামাতে হবে এবং নৌকা থামাতে বলল সেই মাঝ নদীতেই। তখন আমি অবাক হয়ে বললাম, আপনি এই মাঝ নদীতে কোথায় যাবেন? তখন লোকটি বলল যে সে আমাকে প্রশ্ন করতে নিষেধ করলো। তখন আমি বেশ ভয় পেলাম এবং আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কোথায় যাবেন? তখন লোকটি বলল যেতে হবে অনেক দূর। তিনি আবারও প্রশ্ন করতে আমাকে বাধা দিলেন। তখন আমি আর কিছু বললাম না, নৌকাটা স্লো করলাম এবং লোকটি নদীতে লাফ দিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে নদীতে কোনো ঢেউ। ভয় পেয়ে নদীর পাড়ে চলে যাই এবং বাসায় যাই এবং বাসায় গিয়ে দেখি যে আমার একটা পুত্র সন্তান হয়েছে, যার বাঁ হাতগুলোই ওই লোকটির মতো 6টি আঙুল। এবং আমি জানি না ওই লোকটা কে ছিল। এরপর থেকে আমি আর কখনো নৌকা চালাইনি। এবং এটা হচ্ছে, তিনি লিখেছেন অ্যালেক্স, এই গুলশান থেকেই, গুলশান 2-এ তিনি থাকেন এবং তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। তবে আমি জানি না সেই ঘটনা উনি যিনি শেয়ার করেছেন তিনি কি দেখেছিলেন বা কিছু আমরা জানি না। আমি শুধু একটা জিনিস মনে হলো যে আপনার সামনে, সেটা নৌকায় না হোক, আপনি হয়তো এই মুহূর্তে কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন, হয়তো ঢাকায় ফিরছেন বা ঢাকা থেকে বাইরে কোথাও যাচ্ছেন, কোনো রেস্টুরেন্টে বসে আছেন বা গাড়িতে বসে আছেন বা বাসাতেই বসে আছেন, আপনার সামনে হঠাৎ করে যদি এরকম একটা অদ্ভুত টাইপের লোক আসে, যেই লোকটির হাতে 6টি আঙুল থাকতেই পারে, অনেকেরই থাকে, কিন্তু সে কোনো কারণ ছাড়াই যদি বারবার করে সেই 6টি আঙুল সেটা আমি জানি সেটা গুণে দেখার কিছু নেই, কিন্তু আপনার সামনে বসে এরকম একটা যদি কাজ কেউ করে, আপনার কেমন লাগবে? খুবই অদ্ভুত লাগার কথা এবং আমার কাছেও সেটাই মনে হয়েছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের আরো একজন অতিথি আছেন, তার একটা ঘটনা শুনে আসবো আমরা। এবং আপনি শুরুতেই আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি নিলয়। আমি এসেছি মিরপুর মাজার রোড থেকে। ফার্স্ট থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার ভূত ফিল্মে নিয়ে আসার জন্য। অলরাইট, আপনার যে প্রথম যে আপনি যে আমাদের ইমেল করেছিলেন যে ঘটনাটা, আমরা সেই ঘটনাটা শুনি। আচ্ছা, আমি এখন যে স্টোরিটা বলবো সেটা বেসিক্যালি আমার ড্রয়িং টিচার অজয় ভাইকে নিয়ে। ভাইয়া বেসিক্যালি রিলিজিয়নে হিন্দু। সো আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনাদের তো শ্মশান ঘাট বা মন্দির নিয়ে অনেক সময় অনেক স্টোরি শোনা যায়, আপনার কি এক্সপিরিয়েন্স করার এরকম কোনো স্টোরি আছে নাকি? ভাই আমাকে যেটা বললো যে আমার শ্মশান ঘাট বা মন্দির নিয়ে নাই, বাট আমার পূজা নিয়ে একটা স্টোরি আছে। ভাইয়ের স্টোরিটা ছিল এরকম যে 2010-এর দিকে ভাইয়া তখন ঢাকায় ছিল। তার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে তাদের পারিবারিক একটা পূজা থাকার কারণে ভাইয়াকে ঢাকা থেকে পূজাটাতে অ্যাটেন্ড করার জন্য টাঙ্গাইল যেতে হয়। নির্দিষ্ট দিনে আসলে পূজাটা স্টার্ট হয়। এটা যেহেতু তাদের পারিবারিক একটা পূজা, সো তাদের আলাদা কিছু নিয়ম ছিল। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মটা ছিল যে ভোগ দেওয়া আর কি। এই ভোগ দেওয়া বলতে তারা যেটা বুঝাইতো আর কি, কোনো অপদেবতা বা অপশক্তি, এটা যে কোনো বিঘ্ন না ঘটাতে পারে সেই জন্য কেওড়া গাছের নিচে বিশেষ কিছু খাবার, এগুলোর মধ্যে ছিল যে গজাল মাছ, ভাজা গজাল মাছ, আর যেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল মিষ্টি ফল। এগুলো জাস্ট কলার পাতার নিচে, কলার পাতার ভিতরে দিয়ে মাঝরাতের দিকে এগুলো রেখে আসতে হতো এই গাছটার নিচে। তো পূজার আলাদা যেসব আচার অনুষ্ঠান ছিল ওগুলার পালন করার পর এই ভোগটা দেওয়ার টাইম হলো। তো তখন অজয় ভাইয়া এবং তার ফ্রেন্ড, তার ফ্যামিলি, কিছু রিলেটিভস আর তার 2-1 ফ্রেন্ড মিলে তারা বেরোলো যে ভোগটা দেওয়ার জন্য। এই গাছটা তাদের বাসা থেকে মেনলি হেঁটে যদি যায় তাহলে কমসে কম 10 মিনিটের একটা ডিস্টেন্স ছিল তাদের থেকে। আর যে এরিয়া মেনলি গাছটা পড়ছে সেটা তাদের বাড়ির পিছের দিকে। মূলত এটা একটা জঙ্গল টাইপেরই, আর ওই সাইডে কোনো গ্রাম নাই। আর লাস্ট যে গ্রামটা ওই সাইডে একবারে, ওইটা হবে যে গাছটা ক্রস করে একটা শ্মশান ঘাট ক্রস করার পর লাস্ট ওই সাইডে একটা গ্রাম আছে। সো তারা তাদের নির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো সবাই মিলে। এইরকম 10 মিনিট হাঁটার পর তারা তাদের নির্দিষ্ট ডিস্টেন্সে রিচ করলো। এখন অজয় ভাইয়ের হাতে 3টা কলার পাতা। অজয় ভাই ভাবলো যে গাছটার নিচে দিয়ে আসি।
তো সামনে গেল, আর তার ফ্যামিলির যে আদার যে রিলেটিভটা ছিল তারা একটু দূরে দাঁড়া ছিল। তাদের সাথে মেনলি আরো দুজন ঢাক বাদক ছিল। এই ভোগটা যখন দেওয়া হয় তখন ঢাক বাজাতে হয়, কারণ ঢাক যদি না বাজানো হয় ভোগ দেওয়ার সময় নানা রকম ঝামেলা হয়। এই জন্যই তারা বেসিক্যালি দুজন ঢাক বাদককে নিয়ে আসছিল। অজয় ভাই যখন একবারে খুব কাছে গাছটা নিচে চলে গেছে, জাস্ট কলাপাতাটা রাখবে, তখন ইন দ্য মিন টাইম যেটা হলো যে তারা যে লাইটটা নিয়ে আসছিল, সে হ্যাজাক বাতি ছিল একটা, সেটা সামহাও কোনো একটা কারণে নিভে গেল, বাতাস বা যে কোনো একটা কারণে। এমনিতে যেহেতু ইলেকট্রিসিটি নাই ওই সাইডে, আর যেটুকু একটা আলো ছিল সেটাও নিভে গেল, পুরো একটা ডার্কনেস সিচুয়েশন হয়ে গেল। তো অজয় ভাই এত কিছু না ভেবে গিয়ে কলার পাতাটা ফার্স্ট টাইম দিতে গেল। এই সময় যেটা হলো যে তার যেটা মনে হলো যে কেউ যেন খুব টান দিয়ে তার একটা হাত থেকে কলা পাতাটা নিয়ে গেল আর কি। ফার্স্ট টাইম অজয় ভাই ভাবছিল যে হয়তো বা বাতাসের কারণে এই পাতাটা পড়ে গেছে, সে এতটা কেয়ার করলো না। তো সে ভাবলো আমার দুইটা কলার পাতা আছে, আমি এই দুইটা দিয়ে ব্যাক করবো। সো সে আবার এই কলার পাতা দুটো রাখতে যাবে। এবার যে আগের বারের মতোই ঠিক দুইটা কলার পাতা কেউ যেন খুব ফোর্স দিয়ে টেনে নিয়ে চলে গেল। এবার অজয় ভাই বিষয়টা একটু ডিস্টার্ব ফিল করলো, কি হতেছে এইসব। আর এদিকে যে ঢাক বাদক দুজনকে নিয়ে আসছে তারাও ঢাকটা বাজাচ্ছে না। তো ভাবলো কোনো একটা প্রবলেম হচ্ছে, সো একটু ব্যাক করে তাকালো যে ওরা কি করছে, আসলে ঢাকটা কি জন্য বাজাচ্ছে না, তাদের তো ঢাক বাজানোর জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। সে ব্যাক করে যেটা দেখলো যে তার ফ্যামিলির মেম্বার একটু দূরেই দাঁড়ায় আছে, বাট যে দুজন ঢাক বাদক নিয়ে আসছিল তারা দূরে দাঁড়িয়ে স্মোক করছে। এখন অজয় ভাই একটু খুব রেগেই গেল যে তাদেরকে বলবে যে তোমরা ঢাক বাজাচ্ছ না কেন, এখানে প্রবলেম হচ্ছে। তো এটা সে বলতে যাবে, এই সময়ে কেউ যেন তার হাতটা ধরে খুব ফোর্স দিয়ে একটু টানাটানি শুরু করে দিল। অজয় ভাইয়ের ব্যাপারটা আর বুঝতে বাকি থাকলো না কি হচ্ছে আসলে এখানে। আর তার হাতটা যে ধরছে সেটা খুব একটা ঠান্ডা একটা হাত ছিল, বরফের মতো। এবার অজয় ভাই জায়গায় স্টে করার মতো তার সাহস ছিল না বলতে গেলে। সে খুব ফোর্স দিয়ে একটা দৌড় দিল, সে তার বাড়ির উদ্দেশ্যে একটা দৌড় দিল। দৌড় দিয়ে যখন দেয়, তার যে ফ্যামিলির রিলেটিভস আর ফ্রেন্ডরা ছিল তারা তাকে থামানোর জন্য অনেক কিছু বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো এইসব। সে কোনো কথা না শুনেই তার বাড়ির দিকে আসলে দৌড়াচ্ছে। তারাও কিছুক্ষণ তার পিছে দৌড়ানোর পর তারা বললো যে আচ্ছা কি হচ্ছে, একটু ব্যাক করে দেখি আমরা কি হচ্ছে। তারা যখন একটু পিছে তাকাইলো যে এতক্ষণ তারা যে গাছটার কাছে দাঁড়া ছিল, যে কেওড়া গাছটা, ওইখানে পুরো বিশাল আকারে একটা আগুন লেগে গেছে। তারা এতক্ষণ যে গাছটার নিচে দাঁড়া ছিল, এই টাইপের আগুন লাগার কথা না ওই সাইডে, কারণ কোনো মানুষ টানুষ নাই, এত বড় যে একটা আগুন লাগিয়ে দিবে, আর কোনো গ্রামও নাই ওই সাইডে। তো তারা ওই ব্যাপারে একটু ব্যাপারটা ভয় পেলো, যে তারা একটু ভাবলো যে এইখানে যদি আমরা থাকি আগুনের ব্যাপারটা চারিদিকে ছড়া পড়বে, আমাদের কোনো ক্ষতি হতে পারে। তো তারা প্লেসটা খুব তাড়াতাড়ি মুভ করে তাদের যে যার বাসায় চলে গেল। সে রাতে তারা কেউ বের হয় না বাসা থেকে। সকালবেলা যেটা হলো আর কি, অজয় ভাইকে যখন বাসা থেকে বেরোলো, তারা সবাই মিলে ধরলো যে তুমি কালকে রাতে কি করছো, আমাদের সবাই রেখে চলে আসতো। অজয় ভাই রাতে কাহিনীটা তাদের সবাইকে খুলে বললো। তখন তারা যেটা ডিসাইড করলো যে আমরা যাব এখন ওই গাছটার কাছে দেখে আসি গাছটার অবস্থা কি। রাতে তো দেখলাম খুব একটা আগুন লেগে গেছে, এতক্ষণ নিশ্চয়ই গাছটা থাকবে না। তারা সবাই মিলে যখন গাছটার কাছে রিচ করলো, এবার তারা যেটা দেখলো যে খুব অবাকই হলো, কারণ রাত্রেবেলা তারা 7-8 জন মিলে সবাই একটা জিনিসই দেখছে যে গাছটা খুব একটা আগুন লেগে গেছে। বাট সকালবেলা যেটা দেখলো আর কি, রাত্রে যে এত বড় একটা আগুন লাগছে, সকালবেলায় আগুনের কোনো একটা যে পোড়া পাতা তো নাই, আর গাছটা যেভাবে ছিল এতদিন তারা দেখে আসছে পুরো সেম ওয়েতে গাছটা এখানে আছে। এরপরে তারা যে সিনিয়র যে মুরব্বী ছিল তাদের সাথে যখন ব্যাপারটা ডিসকাস করলো যে কি হয়েছে আর কি, তারা যেটা এক্সপ্লেনেশন দিল যে তাদের কাছে যে তোমরা যে এই টাইমে ঢাকটা বাজাও নাই, এই জন্যই মেনলি প্রবলেমটা হয়েছে। ওকে ওকে। এবং তারপরে এবং সকালে যে তারা ওই ধরনের কোনো আলামতই দেখে নাই, যে রাতের বেলা যা দেখেছিল একটা পোড়া পাতা পর্যন্ত দেখে নাই, একটা পোড়া পাতাও দেখে নাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম জয়, আমার দেশের বাড়ি পাবনাতে, আমার পেশা আমি গাড়ি চালাই। আপনি যে আমি অনেকদিন ধরে বলতেছেন শুনি, কিন্তু আজকে আপনাকে একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ একটা ঘটনার কথা বলবো। আমার গাড়ি চালানোর বিষয় নিয়ে আরো অনেক 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 ভালো ভালো বা অনেক ভয়ানক ঘটনা আছে, সেটা আপনাকে আমি পরে জানাবো। কিন্তু এখন যে ঘটনাটা আপনাকে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা।
যেটার কথা মনে পড়লে আজও আমার গা শিংড়ে ওঠে, এবং যাকে নিয়ে ঘটনাটা ঘটছে সে এখন পাগল হয়ে গেছে। ঘটনাটা এরকম, প্রতি মৌসুমে আমরা আমাদের যে জমি আছে, জমিতে আমরা শসা চাষ করি। শসা চাষ করার সময় দেখা যাচ্ছে যে শসার বীজ বোনার পরে গাছ যখন বড় হয়, বড় হলে পরে সেখানে আমরা টং বানিয়ে সেখানে আমরা রাত্রেবেলা পাহারা দিই যেন শসা যেন না চুরি হয়ে যায়। তো এইরকম শসা বড় হয়েছে, বড় হওয়ার পরে আমরা ওখানে টং বানাইছি, টং বানিয়ে রাত্রেবেলা পাহারা দিই। তো বরাবরের মতো একদিন রাত্রেবেলা আমি 9টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া সেরে টঙে চলে যাই, জমির কাছে চলে যাই। জমির কাছে চলে যাই, টর্চ লাইট দিয়ে একবার পুরো জমিটা একবার ঘুরে এসে টঙের ভিতরে খাতা আছে, বালিশ আছে, আমি খাতার ভিতরে শুয়ে বই পড়তেছি। একটা বই আছে, আপনার বইটা হচ্ছে মাঝে মাঝে যখন সময় পাই তখন বই পড়ি। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের যে জমিটা সেটা একদম কবরস্থানের সামনে টং। তো আমাদের গ্রামে একজন লোক ছিল, তার নাম হচ্ছে ইন্টাজ। তো ইন্টাজ একটু খারাপ প্রকৃতির লোক ছিল, যেমন আপনার নেশা করতো। তো ওর কাজ ছিল সারাদিন নেশা করতো, রাত্রেবেলা গাড়ি চালাইতো। যাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে যাকে বলি যে করিমন, মানে পানির পাম্প স্যালো মেশিন দিয়ে যে গাড়ি তৈরি হয়, মানে সেই গাড়ি চালাইতো। তো দেখা যাচ্ছে ঢাকা থেকে যেগুলা গাড়ি 10টা 11টা 12টার সময় যেসব গাড়ি পাবনার উদ্দেশ্যে সে ফিরে আসতো, সেগুলা দেখা যাচ্ছে যে 2টা 2:30টার দিকে আপনার পাবনায় এসে পৌঁছায় যেত। তো ওইখানে যারা আমাদের গ্রামের মানুষ যারা আসতো তাদেরকে ও নিয়ে আসতো। তো একদিন এরকম টঙের ভিতরে আমি বসে আছি, বসে থাকার পরে হঠাৎ করে দেখতেছি যে একটা গাড়ির লাইট আসছে। আসার পরে গাড়ির ভিতরে 2জন যাত্রী ছিল। 2জন যাত্রী থাকার পরে আমি তখন খেটার উপর হয়ে শুয়ে মুখটা বার করে, খেটার থেকে মুখটা বার করে দিয়ে মানে দৃশ্যগুলো দেখতেছি। তো গাড়ির 2জন যাত্রী সহ আসছে, যাত্রী নেমে টাকা দিয়ে চলে গেছে। তো ও দাঁড়ায় আছে, হঠাৎ করে মানে আচমকা মানে দেখলাম, কোথা থেকে আসলে বুঝতে পারলাম না, দেখলাম একটা মেয়ে, খুব সুন্দর মেয়েটার চুল বাঁধা, খোপা করা, সাদা শাড়ির ভিতরে শাড়ির যে পায়ের আছে, পায়ের হচ্ছে লাল লাল ধরনের পায়ের। মেয়েটার চেহারা তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে সে একটা মেয়ে। কিন্তু তোকে মানে বললো হয়তোবা, তারা যখন কথা শুরু করলো তখন আমি কথাগুলো আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম। মেয়েটা বলতেছিল যে আমাকে আটঘরিয়া যদি একটু পৌঁছায় দেন তাহলে আমার খুব উপকার হয়। তখন সেই ড্রাইভার তাকে বলল যে আপনি এত রাতে গোরস্থানের কাছে, আপনি কি আগে কখনো এলাকায় দেখিনি, আপনি কি? তখন মেয়েটি প্রতিভূত উত্তর দিল যে আপনি এত কিছু জানার দরকার নেই, আপনি আমাকে পৌঁছায় দেন, আপনি যে আমাকে পৌঁছে দিলে আপনাকে আমি 1000 টাকা দেব। এরকম তাদের ভিতরে মানে কথা চলতেছিল। তো এক পর্যায়ে সে রাজি হয়, মানে ড্রাইভার রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আটঘরিয়া পৌঁছাই দিব। তখন তার মনে একটা মানে সন্দেহ, কি আটঘরিয়া, মানে আমার যা মনে হয়েছে যে আটঘরিয়া এখান থেকে 4 কিলোমিটার, বাকি 1000 টাকা ভাড়া দিতে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা, কোনো প্রবলেম। তো বলছে যে আপনি গাড়িতে বসেন, আমি একটু প্রস্তাব করে আসি। তো গাড়িতে বসে মেয়েটার ভিতর দিয়ে মানে মেয়েটার শরীরের ভিতর দিয়ে ওই পাশের যে গোরস্থানের যে দেওয়ালটা দেখা যাচ্ছে, একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি যে মেয়েটার শরীরের ভিতর দিয়ে ওই সাইডের দেওয়ালটা দেখা যাচ্ছে। তো আমার কাছে একটা মোবাইল ছিল, যে আমি মোবাইলটা বের করে আস্তে করে
ফোন দেওয়ার পরে আমি ফোন দেওয়ার পরে 2বার ফোন দেওয়ার পরে সে রাত হয়ে গেছিল অনেক। 2বার ফোন দেওয়ার পরে রিসিভ করে আমার বলে কি হয়েছে, মানে আমি তাকে সবকিছু ভেঙেছি বললাম। তখন ও বলছে তুই থাক আমি আসবি। তো যথারীতি লোকটা প্রস্রাব করার সময় আমি দেখতেছি যে ওই লোকটা ঘুরে পিছনের দিকে, মানে সে ড্রাইভারটা ঘুরে মানে পিছনের দিকে তার গাড়ির দিকে যখন তাকাইছে, মানে আমিও সেটা দেখছি যে মেয়েটার ভিতর দিয়ে ওয়াল দেখা যাচ্ছে, ড্রাইভারটাও মনে হয় দেখছে। দেখার পরে তো ড্রাইভারটা খুব গরিব ছিল, আমি ড্রাইভারকে চিনি, তার বাড়িও চিনি, খুব গরিব ছিল। তো তার গাড়ি তো প্রস্রাব করে তো গাড়ির কাছে গেছে। গাড়ির কাছে যাওয়ার পরে যে একটা আজব ঘটনা, মানে আমার জীবনে আমি এরকম মানে ভয়ের ঘটনা আর তো কখনো কোনো হরর ফিল্মও দেখি। এই ঘটনাটা এইভাবে ঘটছে যে সে গাড়ির কাছে যাওয়ার পরে সে বলে কি যে আপনি ওই পাশে বসে, মানে উনি ছিল হচ্ছে বাম পাশে, ডান পাশে ছিল, তো ডান পাশ থেকে বলছে আপনি বাম পাশে বসে। তো মেয়েটা ঘুরে এসে বাম পাশে বসছে, ততক্ষণে কিন্তু ড্রাইভার বুঝে ফেলছে যে এটা মানুষ না, এটা অন্য কিছু। তো সবাই জানে যে গোরস্থানের ভিতরে রাত্রেবেলা ঢুকলে পরে বা যে কোনো মুহূর্তে ঢুকলে পরে কোনো খারাপ জিনিস কোনো কিছু খারাপ কিছু করতে পারে না। তো উনি ইস্টার দেওয়ার কথা বলে লাভ, যে গোরস্থানের দেওয়ালটা খুব ছোট ছিল, লাভ দিয়ে গোরস্থানের ভিতরে যখন ঢুকতে গেছে তখন মহিলাটা ওই মেয়েটা হাত দিয়ে তার জামা ধরার পরে জামা ছিঁড়া যখন সেই পাশে পড়ে গেছে, তখন দেখলাম কি যে জামা এইভাবে হাত দিয়ে মানে জামা ছিঁড়ে যখন পড়ে গেছে, যখন এই পাশে পড়ে গেছে, যার পরে যখন গোরস্থানের ভিতর থেকে দেখলাম আচমকা যে দুটা অনেক বড় বড়, মানে কি বলবো আমার দেখে, মানে আমি কি বলবো ভাইয়া, ভিতর থেকে দুইটা বড় বড় কি পশু বা ভাই আমি জানি না, আল্লাহ জানি, আর আল্লাহ জানে, বলতে পারবো না। দুইটা পশু সেই মেয়েটাকে তাড়া করতে 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 যে গোরস্থান দেখতেছি, গোরস্থানের বট গাছ আছে অনেক একটু দূরেই, বট গাছ পার করে দিয়ে আসার পরে তো আইসা আবার দুজন দেখলাম, দুজনই মানে গোরস্থানের গেটের সামনে এসে দেখলাম যে তারা দাড়ি পরে, মানে খুব সুন্দর নুরানি চেহারা, দাড়ি পরা, দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা সাদা, কত সুন্দর দেখা, মানে এত সুন্দর দেখা যাচ্ছে তারা দুজনকে, মানে যা বলার বাহিরে। তারা দেখলাম কি মানুষের মতো হয়ে গেল, হয়ে যে গোরস্থানের মতো ঢোকার আগে আমার দিক তাকাইছে। আমার দিকে তাকানোর পরে আমি ছাতাটা আমার সুযোগ নিচ মুখে নামাই দিছি, ভয়ে নামাই দেওয়ার পরে তো ওরা আবার একটুখানি পরে তুলছে, দেখি কেউ নেই। ততক্ষণ আমার চাচাতো ভাই লাইট নিয়ে চলে আসতেছে, তো লাইট নিয়ে দেখতেছি লাইট মারতেছে, তো আমি সাহস করে দিয়ে চললাম, দিয়ে আমার চাচাতো ভাই আমার কাছে আসলো, বললো কি হয়েছে, বললাম এই ঘটনায় যে গাড়ি পেরে আছে। কারণ আমরা যখন গোরস্থানের ভিতর ঢুকে দেখলাম কি সে একটা পুরান কবরের ভিতরে, মানে গোরস্থানের থেকে যে ওয়াল থেকে যে লাফ দিচ্ছিল, লাফ দেওয়ার পরে সে একটা পুরান কবরের ভিতরে পড়ে গেছে। পুরান কবরটার ভিতরে যে সে তার যে হাড়, কবরের যে মানুষের যে হাড় ছিল, হাড়টা হয়তো বা কোন অবস্থায় কিরকম যেন হয়েছিল, তার পার ভিতর দিয়ে হাড় ঢুকে। তারপরে যথাযথ গ্রামের মানুষদের আমরা খবর টবর দিলাম, খবর টবর দেওয়ার পরে তারা আসলো, আসার পরে তারা হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে মানে একদিন পরে তার জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে সে পাগল, মানে তার কোনো কিছুই মনে নেই, কি অবস্থা, সে পুরা উম্মাদ, পুরা পাগল হয়ে গেছে। এই ছিল আমার ঘটনা ভাইয়া। আসসালামু আলাইকুম, এবং ঘটনার সব আমার শুভেচ্ছা। তার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি অর্ণব ইসলাম সৈকত। আমি মিরপুর 14 থেকে আসছি, ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি মেইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, শুনি আপনার ঘটনা।
সো লিসেনার্স, আমি এখন যে ঘটনাটা মূলত শেয়ার করতেছি আপনাদের সাথে, এটা একটা শ্মশানের একটা স্টোরি। সো এই স্টোরিটা আমি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। সো মূলত স্টোরিটা এরকম যে গ্রামে মূলত হয় কি মহিলা যেগুলো থাকে এনারা সাধারণত আপনার খড়ি যেগুলা থাকে এগুলা আর কি কুড়িয়ে বেড়ায়। সো তারা আর কি একদিন হয় কি খড়ি কুড়াইতে তারা হচ্ছে একটা ইয়েতে চলে যায়, শ্মশান ঘাটে চলে যায়, যেখানে মূলত কিছুদিন আগে একটা বন্যা হয়ে যায়। সো বন্যা হয়ে যাওয়ার কারণে হয় কি বন্যার সময় একটা লাশ ওইখানে পুরানো হয়। সেই লাশটা পুরানোর সময় বন্যার পানিগুলো অনেক বেশি ছিল, এই জন্য আপনি সবাই হয়তো বা জানেন যে লাশের হচ্ছে মৃত লাশটার যেটা পুরানো হয় সেটার সবকিছু করলেও যে নাভি যে থাকে এটা মূলত পড়ে না। সো এটা যখন পড়ে না, এটা হচ্ছে আপনার তখন করা হয় কি বাঁশের একটা মাথায় করে এটা মাটির ভিতর পুঁতিয়ে রাখা হয়। সো বন্যার টাইমে যেহেতু লাশটাকে পুরানো হয়, সো তখন পানি একটু বেশি ছিল, তাই বাসটার মাথায় না সামনেই যেখানে পারে ওইখানে ওইটা পুঁতে রাখে। সো ঘটনাটা যখন ঘটে তখন বন্যা অলরেডি চলে যায়। সো সে যে খড়িটা আর কি কুড়াইতে যায়, সে যাতে ওই খড়িটা আর কি পায় ওইখানে। সো পাওয়ার পর সে আর কি ভাবে যে এটা হয়তো বা হবে এখানে নর্মালি যে খড়িগুলো পড়ে থাকে বেসিক্যালি সেই রকম একটা খড়ি হবে। সো সে ওইটা নিয়ে বাসে চলে আসে। বাসটা মূলত এত একটু স্ট্রং ছিল, সো দ্যাট সে এটা খুঁটি হিসেবে ইউজ না করে সেটা একটা গাছের খুঁটি হিসেবে ইউজ করে। সো খুঁটি সে নর্মালি সেই দিন আর কি কাজ টাজ করে সে চলে যায় আর কি চলে যায় ডিনার শেষ করে তারা বেসিক্যালি ঘুমিয়ে পড়ে। সো ঘুমানোর পর যে ঘটনা শুরু হয় তখন যে তারা যখন ঘুমিয়ে পড়ে তখন তাদের যে ঘরটা ছিল সেই ঘরের উপর শুরু হয়ে যায় যে মানুষ দৌড়াদৌড়ি করলে যেরকম হয়, রাসেল ভাই, যেরকম হয় মানুষ দৌড়াদৌড়ি করলে বা মার্বেল নিয়ে যখন ঘরের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন যেরকম শব্দ হয় এরকম শব্দ হয় একরকম। এটা শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে, তারপর এক টাইপের একটা বাতাস ঝড় বইতে থাকে অনেক বেশি। বেসিক্যালি সেই সময় ঝড় হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সেটা একটু শীত তখন আসতেছে। সো তারা আর কি অনেক বেশি ভয় পায় এই জিনিসটাতে। ভয় পাওয়ার পর তারা ঘরের ভেতর থেকেই চিল্লাচিল্লি করে। সো তারা চিল্লাচিল্লি করার পর মানুষ সব আসার পর তখন অটোমেটিকলি জিনিসটা নর্মাল হয়ে যায়। তারপর তারা সে রাতে নর্মাল হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর সে যে এই খড়িটা নিয়ে এসেছিল, সো সেই দিন ওই রাতে একটা স্বপ্ন দেখে যে তোমরা যদি যে কাজটা তুমি করছো এটা ঠিক করো নাই, তুমি যে খড়িটা নিয়ে আসছো এটা কালকে তুমি রেখে আসবা। সো সে এটা আর কি সকালে ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা আর কি বেশি মাথায় নেয় না, সে নর্মালি নিজের কাজ করতে থাকে। করার পর আবার যখন নেক্সট যেদিন রাত্রে তা আবার নর্মালি যেরকম খাওয়া দাওয়া শেষ করার পর ঘুমানোর পর তারা যখন শোয়ার পর আবার শুরু হয় সেরকম যে নেক্সট আগের দিন রাত্রে যেরকম শুরু হয়েছিল একই রকম ঘটনা ঘটে। সো সেদিন রাত্রে আর কি ঘটনাগুলো একটু বেশি হইতে থাকে, যে বাতাস প্লাস বাতাসে যে গাছগুলা ছিল বাসার সাইডে সেই গাছগুলা অনেক পরিমাণে ওটা বাড়ির উপরে একদম পড়তে থাকে, যে বাঁশগুলা ছিল এগুলা হেলিয়ে একদম ঘরের উপর চলে আসে। তো তারা সেদিন অনেক বেশি ভয় পায়, আবার রীতিমতো তারা যাতে দিয়ে আবার চিল্লানো শুরু করে। তো তারপরের দিন আবার চলে আসে সাইটে যে বাসার লোকজনগুলো ছিল এগুলা তারা চলে আসার পর আবার নর্মালি হয়ে যায় জিনিসগুলা। দেন সেই রাতে আবার সে একই রকম স্বপ্ন দেখে যে তুমি ওই লাঠিটা রেখে আসবা, না হলে আমি তোমার পুরো বংশ নির্বংশ করে দিব। তো সেই রাতে তারা আর কি ঘুমাইতে পারে নাই। তারপরে ওঠার পর তার পরের দিন সে অনেক বেশি ভয় পায়। ভয় পাওয়ার পর সে আর কি ওই জিনিসটা যেটা নিয়ে এসেছিল সেটা ওইখানে রেখে আসে। তো রেখে আসার পর ওইখানে আর একটা শিমুল গাছ আছে।
তো শিমুল গাছে আর কি স্বপ্নের মধ্যে দেখেছিল যে আমি একটা জিনিস ভুলে গেছি, স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছিল যে শিমুল গাছে ভোগ দিতে হবে, ভোগ না দিলে জিনিসটা আর কি থামবে না। যে নিয়ে আসছে এটা অনেক বেশি ভুল করছে, এই ভুলের প্রাপ্তি হিসেবে তাকে ওই শিমুল গাছের নিচে ভোগ দিতে হবে। সো সে তখন যথারীতি ভোগটা দিয়ে দেয়, দেওয়ার পর সবকিছু নর্মাল হয়ে যায়। So ভাই, অনেক আমার ধন্যবাদ ধারণা। আপনাকে, এবং আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের আরো একজন অতিথি তার ঘটনা শুনবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি খুলনা থেকে নাফিস বলছি। ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার কলিগের লাইফে ঘটেছিল। তো ওনার জীবনে যে ঘটনাটি ঘটেছিল এটা আসলে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি ওনাকে বারবার আসলে একটা কারণে বারবার একই প্রশ্ন করতাম যে ভাই আপনি লিফটে কেন উঠতে ভয় পান। উনি প্রচন্ড ভয় পেতেন লিফটে উঠতে, কখনো লিফট প্রেফারই করতেন না। 6 তলা 7 তলা 10 তলা ওনার সাথে আমার প্রায় দিনই হেঁটে উঠতে হতো। তো আমি বেশ বিরক্তই ছিলাম ব্যাপারটা নিয়ে, যে আসলে মানে এইভাবে যদি হেঁটে উঠতে হয় এত দূর, আসলে বেশ কষ্টকর। আমি লিফট প্রেফার করতাম, উনি করতেন না। তো এই কারণেই একদিন বেশ বেশ জোর করে আমি জিজ্ঞেস করি যে ভাই কি হয়েছে, আজকে বলতেই হবে আপনাকে, কি সমস্যা লিফটে। তো উনি আমাকে একটা কথাই বলেন যে আসলে এই ঘটনাটা আমি খুব বেশি মানুষের সাথে শেয়ার করিনি, তো আপনার কাছে করছি যেহেতু আপনি আমার সাথে কাজ করছেন, একসাথে কাজ করতে হয়, তো আজকে আপনি শুনেন। তো ওই দিনকে উনি আমাকে ঘটনাটি বললেন। ঘটনাটি হলো উনি তখন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মে কাজ করতেন এবং মতিঝিলের কোনো একটা বিল্ডিং ওনাকে প্রায় যেতে হতো, এবং এই বিল্ডিংটাতে উনি মানে ওনার কাজই ছিল যে ডকুমেন্টস যেগুলো আর কি প্রয়োজন সেগুলো সন্ধ্যার দিকে রেডি হবে, এবং উনি ওটা 6টা 6:30টার দিকে নিয়ে একবার অফিসে ঢুকতেন বাদ বাকি কাজগুলো করার জন্য। তো এরকমই একদিন থার্সডেতে উনি ওই বিল্ডিং এ গিয়েছিলেন, এবং ওটা শীতকাল হওয়াতে শীতকাল হওয়াতে যেহেতু সন্ধ্যা আগে আগে হয়ে যায়, আর থার্সডে ছিল, লোক সমাগম বেশ কম ছিল। তো উনি ওখানে যাওয়ার পরে উনি লিফটে দেখলেন লিফটের কোনো অপারেটর নেই, এবং উনি একা একাই উঠে গেলেন লিফটে। লিফটটা পুরোটাই ফাঁকা ছিল। উনি 9 তলাতে যাবেন, তো উনি 8-এ কল দিয়েছিলেন। 8-এ কল দিয়ে উনি আর কি ওয়েট করতে থাকেন। দরজা বন্ধ হয়, তখন উনি দেখতে পান যে আসলে লিফটের ভেতরে কেউ নেই এবং উনি একাই উঠছেন। 5 বা 6 তলায় এরকম সময় যখন লিফটটা এসে পৌঁছালো, ঠিক সেই সময় একটা ধাক্কা খায় লিফটটা। ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়, লাইট অফ হয়ে যায় এবং লিফট থেমে যায় টোটালি। তখন উনি বুঝতে পারেন যে আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। উনি এরকম সিচুয়েশনে আগে কখনো পড়েননি। তো উনি বেশ নার্ভাস হয়ে পড়েন যে আসলে নতুন বিল্ডিং, কেউ আছে কিনা, কেউ আসলে রেসপন্ড করবে কিনা, জেনারেটর কতক্ষণ চলবে, এসব নানাবিধ চিন্তা করতে থাকেন। 30 সেকেন্ডের মতো অতিবাহিত হওয়ার পরে উনি চিন্তা করেন যে মোবাইলের টর্চ লাইটটা জ্বালাই, অন্ধকারে থাকার যাতে একটু আলো হলে ভালো হয়। তুমি ওনার মোবাইলের টর্চ লাইটটা জ্বালানোর পরে উনি জাস্ট দরজার দিকে ধরেন। দরজার দিকে ধরলে দরজাটা আসলে যে লিফটের যে দরজাটা ছিল একেবারেই নতুন লিফট হওয়াতে রিফ্লেক্ট করছিল। উনি নিজেকেই দেখতে পাচ্ছিলেন, নিজের অবয়বটা, এবং হঠাৎ করে ওনার পেছনে চলে যায়। পেছনে গেলে উনি দেখতে পারেন যে ওনার ডান সাইডের কর্নারে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে আসলে উনি বেশ হোঁচট খান, এবং প্রথমবার উনি ভাবেন